আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের কি অবস্থা? আশা করি আল্লাহর রহমতের সময় তোমরা সবাই ভালো আছো। যেহেতু আমাদের কিছুদিন পর এক্সাম, সো বলতে গেলে এক্সাম দরজায় নক করতেছে এরকম একটা অবস্থা, সেহেতু এই সময়টা অবশ্যই সবাই ব্যস্ততার মাধ্যমেই যাচ্ছে। এটাই স্বাভাবিক, ব্যস্ততার মধ্যেই যাবে। আর অবশ্যই একটা ভালো পরিশ্রম করতেছো, আশা করি সবারই পরিশ্রম ফল আল্লাহ পাক ভালোভাবেই দিবেন। তোমাদের এই যে পরিশ্রমটাকে একটু সহজ করার জন্য বা তোমাদের পড়াশোনাটার গতিটাকে একটু বৃদ্ধি করার জন্য আমি তোমাদের সাথে যে 2023 সালের যে কোয়েশনগুলো সমাধানের ধারাবাহিকতা, আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের যে স্থিতিবিদ্যা অধ্যায়, সেই অধ্যায়ের ঢাকা বোর্ড 2023 সালের কোয়েশনটি নিয়ে আলোচনা করব। আর একটা কথা বলে রাখি যে অধ্যায়ের কথা শুনলেই তো আমাদের শরীরে মোটামুটি একটা অন্যরকম ভাব আসে, ফিলিংস আসে, তাই না? যাই 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 এরকম একটা ফিলিংস আসে। আচ্ছা, যাই হোক, যাওয়া দরকার নাই। এখান থেকে স্পেসিফিক কিছু নির্দিষ্ট অঙ্কের উপরেই আমাদের বোর্ড কোয়েশনগুলো হয়ে থাকে। 3টা অনুসরণী থেকে আমাদের নির্দিষ্ট যদি তোমরা গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক সমাধান করো, এই নিয়মের ভিতরেই বোর্ড কোয়েশনগুলো হয়ে থাকে, এর বাহিরে সচলত হয় না। আর এডমিশনের জন্য তো হিসাবটা অন্যরকম, ওই হিসাব তো আর এখানে আলোচনা করা যাবে না। তাহলে দেখো, আমাদের খুবই কমন এবং খুবই গুরুত্বপূর্ণ আমাদের যে কোয়েশনগুলো আমাদের 3টা অনুসরণীতে আছে, সেখান থেকে 3টা কোয়েশন এখানে দেওয়া হয়েছে। আর এই কোয়েশনগুলো সমাধান করার জন্য আমি একটু প্রাথমিকভাবে বলে রাখি যে কোয়েশনগুলো তোমরা যদি সমাধান করতে চাও, প্রথম এখান থেকে ডাকটা কি বলছে সেটা বুঝতে হবে। পরবর্তীতে আমাদের কি দেওয়া আছে, যেটা ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে করা হয়, যে কি তথ্য দেওয়া আছে সেটার উপরে ডিপেন্ড করে আমাদের সূত্রটা সিলেক্ট করতে হবে, যে আমাদের কাজটা কী করতে হবে। এইটার উপরে ডিপেন্ড করে অঙ্কগুলো আমাদের সমাধান করতে হয়। এবং এখান থেকে অনেকের জটিলতা হয় যে আমাদের ডাকটা পড়ে আর চিত্রটা আঁকা বা কী বলছে আমাদেরকে বা কী বোঝানো হয়েছে আমাকে, সেটা বুঝতে একটু কষ্ট হয়। এটার জন্য আমাদের একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আর ইনশাল্লাহ যে 3টা অনুসরণী আছে, 3টা অনুসরণী থেকে যে কোয়েশনগুলো ম্যাক্সিমাম বোর্ড পরীক্ষা আসছে সহজ কথা, যেটা এই অঙ্কগুলো সমাধান করলে ইনশাল্লাহ স্থিতিবিদ্যা থেকে যে কোয়েশনটা হবে সেটা তোমরা কমন পাবে। এটা সকল বোর্ডের জন্যই একই কথা। যে দেখো, আমরা যে বোর্ড কোয়েশনগুলো আলোচনা করব, সে সকল বোর্ডের কোয়েশনগুলো তোমরা যদি একটু ভালোভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারবে এবং প্রত্যেকটা বোর্ডের কোয়েশন কী নিয়মে আসছে সেই নিয়মগুলো যদি ভালোভাবে ক্লিয়ার থাকে, তাহলে স্থিতিবিদ্যা নিয়ে চিন্তা করার দরকার নেই। ইনশাল্লাহ বোর্ড কোয়েশনে বা বোর্ড পরীক্ষায় অন্তত তোমরা একটা সৃজনশীল পাবে। তাহলে দেখো, ঢাকা বোর্ড 2023 সালের কোয়েশনটায় আমাকে 2টো উদ্দীপক দেওয়া আছে। একটা হচ্ছে বিশাল বড় একটা ডাক, আর তো জানোই যে স্থিতিবিদ্যা গতিবিদ্যার ডাক পড়তে পড়তে প্রায় ফার্স্টের দিক দিয়ে পড়া শুরু করলে লাস্টের দিকে যাইতে যাইতে ফার্স্টের দিকে কী পড়ছে সেটাই ভুলে যাই, এরকম একটা সিচুয়েশন আর কি। যাই হোক, যে এখান থেকে আমাদের 3টা কোয়েশন। নম্বর কোয়েশন যেটা বলেছে একটা নিজে আমাদের ফার্স্ট অনুশীলনী থেকে, আর 2য় নম্বর কোয়েশনটা আমাদের 2য় অনুশীলনী থেকে হচ্ছে। আর 3য় নম্বর কোয়েশনটা বলতো একটা বিন্দু তন্ত্র করে, এটা আমাদের 3য় অধ্যায়ের কোয়েশনটা নিয়ে আলোচনা করেছে। 3টা অনুশীলনী থেকে 3টা কোয়েশনই থাকে সচলত। এখান থেকে নম্বর কোয়েশনটাতে কি বলা আছে, এটা একদম ইজি কোয়েশন। নম্বর কোয়েশনটা একটু দেখে, যে কোনো বিন্দুতে আলফা কোণে ক্রিয়ারত, এখানে কোনো বিন্দুতে আলফা কোণে ক্রিয়ারত, একটু ভালো করে লক্ষ্য করবা যে আমাদের কোয়েশনগুলো কি বলা আছে। কোনো বিন্দুতে, একটা নির্দিষ্ট বিন্দু, আমরা চিত্রটা আঁকি, কোয়েশনের সাথে সাথে চিত্রটা আঁকবো, ঠিক আছে? তাহলে কোনো বিন্দুতে, তাহলে আমাকে বলছে কোনো একটা বিন্দুতে, মনে করো আমি একটা বিন্দু নিচ্ছি, সেই বিন্দুটা হচ্ছে হলো ও হলো একটা বিন্দু। ও বিন্দুতে আলফা কোণে ক্রিয়ারত পি মানে 2টা সমান বল। এখানে যে 2টা বলের কথা বলা আছে, 2টা বল কি বল? সমান বল, সমমানের বল। তাহলে পি মানে আলফা কোণে ক্রিয়ারত 2টা বল সমান বল। তাহলে একটা বল আমরা এদিকে নিচ্ছি, যে এদিকে একটা বল, যে বলটা এটাও পি, আবার এইদিকে ধরে নিচ্ছি আরেকটা বল যেটাও কত? পি, ঠিক আছে? তাহলে পি মানে 2টা সমান বল, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত সেটাও বলা আছে, যে আলফা কোণে ক্রিয়ারত। তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে হলো আলফা। তাহলে আলফা কোণে ক্রিয়ারত পি মানে 2টা সমান বল, বলের লব্ধি টিটা কোণ সৃষ্টি করলে দেখাও যেটা। এখানে একটু ভালো করে লক্ষ্য করো যে আমাকে বলছে যে আলফা কোণে ক্রিয়ারত পি মানে 2টা সমান বল, এই 2টা বলের যে লব্ধিটা হবে সেই লব্ধিটা টিটা কোণের সৃষ্টি করে। মানে লব্ধিটা টিটা কোণ সৃষ্টি করে, কোন বলের সাথে টিটা কোণ সৃষ্টি করে সেটা কিন্তু উল্লেখ করা নাই, আমাদের উল্লেখ করার প্রয়োজনও নাই যে কোন বলের সাথে টিটা কোণ সৃষ্টি করে। আমার কথা হচ্ছে যেহেতু বল 2টা সমান, এখানে বল 2টা সমান, আমার চিত্র দেখতে বোঝা যাচ্ছে না যে সমান। আচ্ছা, চিত্র একটু নিচে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করো যে ও বিন্দুতে ক্রিয়ারত ছিল, ও বিন্দুতে ক্রিয়ারত 2টা বল, একটা হচ্ছে পি বল, ঠিক আছে? আরেকটা মনে করো যে এ হলো আমাদের কিউ বলটা, ঠিক আছে? আমি 2টা বল সমানই নিলাম। তাহলে 2টা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল ছিল হলো কত? আলফা। যেহেতু আমাকে বল 2টা কি সমান, বল 2টা সমান, তার মানে লব্ধিটা, আমরা তো একটা কনসেপ্ট জানি যে ফার্স্ট অনুসারে যে লব্ধি সবসময় বড় বলের দিকে আনত থাকে।
কোনো বলের লব্ধি, দুইটা বল যদি ব্যতিক্রম হয়, মনে করো দুইটা বল, একটা হচ্ছে পি বল আর একটা হচ্ছে কিউ বল, মানে এখানে পিটা কিউ থেকে কি বড়, পি বলটা কিউ বলের থেকে বড়, তখন লব্ধিটা সবসময় বড় বলের দিকে থাকে। বড় বলের দিকে কি করে, বড় বলের দিকে ছোট কোণ উৎপন্ন করে, যেটা সহজ কথা, বড় বলের দিকে ছোট কোণ উৎপন্ন করে, থিটা নাম দাও থিটা। ঠিক আছে, এই কনসেপ্টটা আমরা জানি। এখন যদি বড় বলের দিকে ছোট কোণ উৎপন্ন করে, তাহলে এখন লব্ধি বল তো আমাকে দুইটাই সমান, তার মানে কি লব্ধিটা কি করবে, দুইটা বলের সাথে সমান সমান কোণ উৎপন্ন করবে। কমন সেন্সের ব্যাপার, এখানে অস্বাভাবিক কিছু না, এটা হলো স্বাভাবিক একটা কমন সেন্স। যেহেতু লব্ধি দুইটা বল যদি বড় ছোট হয়, তাহলে লব্ধি বড় বলের দিকে থাকে, ঠিক আছে, ছোট বলের থেকে দূরে থাকে, ঠিক আছে না। এখন দুইটা বলই যদি সমান হয়, তো লব্ধি দুইটা থেকে সমান দূরত্বে থাকবে। এটা আমাদের বলা থাকুক না থাকুক, আমরা সেটা বলতে পারি। তাহলে এই লব্ধিটা আমরা ধরে নিচ্ছি এদিক বরাবর যাবে, এই দুইটা বলের লব্ধি এদিক বরাবর যাচ্ছে, ঠিক আছে। তাহলে দুইটা বলের লব্ধিকে আমরা আর দ্বারা প্রকাশ করতেছি, ঠিক আছে। তাহলে এখান থেকে একটু ভাষাগত আমাদের একটু বলাটা উচিত, ভাষাগত তো অবশ্যই একটু বলতে হবে যে কোনো বিন্দুতে মনে করি, আমরা লিখব যে মনে করি কত, মনে করি ও বিন্দুতে আলফা কোণে ক্রিয়ারত, একটু ভাষাগত আমাদের বলতে হবে, ক্রিয়ারত পি মানের দুইটি সমান বলের লব্ধি আর সমান মানের লব্ধি কত আর, এ পর্যন্ত আমরা লিখলাম, যা বলদ্বয়ের সাথে কি করে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমরা কোণটা এখানে কি দিব, থিটা কোণ দিব, ঠিক আছে। তাহলে এই কোণটা যেহেতু উৎপন্ন করছে, এটার সাথে ধরে এটার সাথে দো, আমরা থিটা কোণ উৎপন্ন করে, এটা আমরা বলবো বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে, ঠিক আছে। তাহলে এতটুকু আমাদের বর্ণনা একটু বলে দিতে হবে, ঠিক আছে। তার মানে আমাদের এই চিত্রতার প্রয়োজন নাই, আমাদের এখানে বল দুটাই সমান। তাহলে আমাদের কি বলা হয়েছে যে ও বিন্দুতে আলফা কোণে ক্রিয়ারত ফি মানে দুইটা সমান বলের লব্ধি আর, ঠিক আছে, যা বলদ্বয়ের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমরা একটা দিলাম যে পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে, ঠিক আছে। তাহলে এখানে আর কেউ কথা বলে দিতে হবে যে বলদ্বয়ের সাথে না বললে যা পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে, এই কথা বলতে পারো, কোনো প্রবলেম নেই। পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে, এটাও বলতে পারো, ঠিক আছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে, যে থিটা ইকুয়াল টু আলফা 2, মানে হচ্ছে থিটা ইকুয়াল টু আলফা বাই 2, এটা আমাকে প্রমাণ করতে হবে। এখন কথা হচ্ছে এই জায়গায় সবচেয়ে বড় প্রবলেমটা যেটা হয় যে আমরা কিভাবে কোন সূত্রটা ইউজ করব, সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। এখানে আমরা এটা যেহেতু ফার্স্ট অনুশীলনীতে আমরা কি সূত্র শিখছি, বলের সামান্তরিক সূত্র শিখছি, এরপরে একটা বলের উপাংশ নির্ণয় করার জন্য বা অংশক নির্ণয় করার জন্য একটা সূত্র শিখছি, এরপরে লম্বাংশের উপপাদ্য শিখছি। এখান থেকে আমাদের তত্ত্ব যেটা দেওয়া আছে এটার উপরে ডিপেন্ড করবো, আমরা তত্ত্ব যেটা দেওয়া আছে, ম্যাক্সিমাম তত্ত্ব যেটা দেওয়া আছে সেটার উপরে ডিপেন্ড করে আমরা কাজটা করব। তাহলে এখানে আমাদের কোণ নিয়েই কাজটা হচ্ছে যে আমাকে দুইটা বলে মধ্যবর্তী কোণ দেওয়া আছে আলফা এবং থিটা কোণ দেওয়া আছে, এবং থিটার সাথে আলফার কি সম্পর্ক ক্রিয়েট করতে হবে। তাহলে কোণ রিলেটেড নিয়ে কাজটাই হলো আমাদের একটা লব্ধির দিকের যে বিষয়টা থাকে, ঠিক আছে না। তাহলে লব্ধির দিকটা নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা বলতে পারি যে আমরা জানি কত tan আলফা, মানে কি লব্ধির দিক কত tan থিটা ইজ ইকুয়াল টু, এখান থেকে যেটা থাকে যে লব্ধির দিক নির্ণয়ের যে সামান্তরিকের সূত্র, দুইটা বল, একটা বল যদি পি হয়, ঠিক আছে, আর একটা বল যদি কিউ হয়, ক্লিয়ার, আর লব্ধি যদি আমাদের আর হয়, ঠিক আছে, তখন আমাদের দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি আলফা হয়, আবার যদি লব্ধি বড় বলের সাথে, এখানে পি বলটা হচ্ছে আমাদের বড়, কিউ বলটা হচ্ছে ছোট, তাহলে লব্ধি যে বলের সাথে কোণ তৈরি করে, এখানে সূত্রটা হয় সেটা হচ্ছে লব্ধির দিকটা হয় হলো tan থিটা ইজ ইকুয়াল টু যে বলের সাথে কোণ তৈরি করে এই বলটা সিঙ্গেল হয়, প্লাস অপর যে বল কিউ, এখানে কিউ ইন্টু কজ আলফা হয়, আলফাটা হচ্ছে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ, আর উপরে হয় কিউ সাইন আলফা, যেখানে আলফাটা হচ্ছে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ। এই হচ্ছে সূত্রটা লব্ধির সামান্তরিক সূত্রে, যে আমাদের লব্ধির দিকটা নির্ণয় করা হয়, সেই দিক নির্ণয়ের সূত্রটা হচ্ছে এটা। তাহলে এখানে যেহেতু আমাদের বল দুইটা সমান, তাহলে এখানে কোন বলের সাথে ডিগ্রি কোণ, যেহেতু আমরা এখানে সূত্র অনুসারে যেহেতু সাজাবো, তাহলে যেহেতু আমরা অ্যাঙ্গেলটা পি বলের সাথে নিচ্ছি, মানে এই বলের সাথে নিচ্ছি, উপরটাও পি, তাহলে এই বলের সাথে নিচ্ছি, তাহলে আমরা লিখবো পি প্লাস পি, অপর বলও কত পি, তার মানে কত কজ আলফা, নিচে কত থাকে কজ আলফা, ঠিক আছে, উপরে যেটা আসে সেটা হচ্ছে পি সাইন আলফা, উপরে হবে সাইন আলফা। তাহলে এখান থেকে যদি আমরা সমাধান করি, তাহলে উপরে পি সাইন আলফা তো থাকবে, নিচে থেকে যদি আমরা পি কমন নেই, 1 প্লাস কত কজ আলফা, ঠিক আছে, 1 প্লাস কজ আলফা। এখন সূত্রটা দেখো যে কি করা যায়, পিপি কাটা যায়, ঠিক আছে। এখন পিপি কাটা গেলে নিচে কি করা যায়, নিচে 1 প্লাস কজ আলফা থেকে সাইন আলফা আছে, 1 প্লাস কজ আলফা। তাহলে ত্রিকোণমিতি সূত্রে আমরা সূত্র জানি যে কত, আমরা জানি কজ আলফা ইকুয়াল টু, উপগণিতিকের সূত্র, কজ আলফা ইকুয়াল টু কত 2 কস স্কয়ার কত আলফা বাই 2 -1
ঠিক আছে, এই সূত্র জানি। আবার আর এই সমান আরেকটা সূত্র জানি যে 1 - 2 সাইন স্কোয়ার কত আলফা বাই 2, এই সূত্র কিন্তু জানি যে আমরা এদে শিখছি আর কি। আমরা যেহেতু এখানে সূত্রে আলফা আছে, আমরা আলফা দিয়ে কাজটা দেখাচ্ছি। তাহলে 1টাকে যদি আমি এখন এই সূত্র তার দরকার নেই, আমাদের আছে 1 + cos আলফা। তাহলে আমরা যদি এখন 1টা এই -1টাকে এই পাশে নিয়ে পড়ি, তারপর কত 1 হয়ে যায়। তার মানে কত লিখতে পারি 1 + cos আলফা = 2 cos স্কয়ার আলফা বাই 2। তার মানে লেখো 2 cos স্কয়ার কত আলফা বাই 2। যেহেতু আমাকে ত্রিকোণমিতিতে আমাদের বলা হয়েছিল যে কোণের অ্যাঙ্গেল এখানে অনুপাতের যে অ্যাঙ্গেল থাকবে সেম অ্যাঙ্গেল অপরটাকে বানাইতে হবে। এখন আমরা সাইন আলফাটাকে তো আর আলফা রাখতে পারবো না, কারণ অ্যাঙ্গেলটা কি হয়ে গেছে, উপগুণিতিক হয়ে গেছে, আলফা বাই 2 হয়ে গেছে। তার মানে সাইনেরটাকেও কি করতে হবে, আলফা বাই 2 করতে হবে। তাহলে ওইটাকে করার সুবিধা কীভাবে করবো, তো আমরা জানি সূত্র সাইন আলফা = কত 2 সাইন আলফা বাই 2 কস কত আলফা বাই 2, এই সূত্রটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, উপগণিতিক ত্রিকোণমিতি অধ্যায় 7-এর যে ফার্স্ট পার্টের আমাদের যে উপগণিতিক কোণের হিসাব থেকে আমরা এটা জানি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত 2 সাইন আলফা বাই 2, এরপরে কত কজ আলফা বাই 2। তাহলে এখান থেকে আমাদের যেটা আসে সেটা হচ্ছে যে 2 কাটাকাটি যায়, সাইন আলফা থাকে উপরে, ঠিক আছে, সাইন আলফা বাই 2, আর নিচে এই যে কত কজ আলফা এখানে 2টা আর এখানে একটা কাটাকাটি যায়, তাকে হচ্ছে হলো কজ আলফা বাই 2, কজ আলফা বাই 2। তার মানে ইকুয়াল টু কত 10 আলফা বাই 2, ঠিক আছে না। তার মানে আমরা এই পাশে আসছিল কত 10 থিটা ইকুয়াল টু আমরা কত পাইছি 10 আলফা বাই 2। তার মানে সুতরাং থিটা ইকুয়াল টু কত, থিটা ইকুয়াল টু হচ্ছে হলো আলফা বাই 2, যেটাই হচ্ছে আমাদের প্রমাণটা। আশা করি বুঝতে পারছো যে আমাদের প্রমাণটা কি। তাহলে আলফা বাই কত 2, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের প্রমাণ যে আমাকে এটাই দেখাইতে বলছিল থিটা ইকুয়াল টু আলফা বাই 2। তাহলে এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হবে যে আমাকে কাজটা কি করতে হবে। আর আমাদের বিশেষ করে এখানে আমাদের সূত্রটা প্রয়োগ করার পর আমাদের সবচেয়ে বেশি বড় যে ঝামেলাটা হবে সেটা হচ্ছে ত্রিকোণমিতিক সূত্রগুলো অ্যাপ্লাই করাটা আমাদের ভালোভাবে জানতে হবে, তাহলেই আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। কারণ এখানে আমাদের সূত্র প্রয়োগ করার বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সেকেন্ড অনুশীলনী যেটা বা থার্ড অনুশীলনী যেটা, সেই অনুশীলনীতে বোঝা যায় কি সূত্র, মানে সূত্রই থার্ড অনুশীলনী সূত্রই হচ্ছে 2টা, ঠিক আছে, সদৃশ বিসদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে। আর ফার্স্ট আমাদের সেকেন্ড অনুশীলনীতে সূত্রই হচ্ছে একটা, ঠিক আছে, যেটা লামির উপপাদ্য, ঠিক আছে। তাহলে এই উপপাদ্য ইউজ করে আমাদের কাজ করা হয়। তার মানে ম্যাক্সিমাম অঙ্কে আমাদের লামির উপপাদ্য কাজ করা হয়, খালি ত্রিভুজটি ব্যতিক্রম, ত্রিভুজের যে উপপাদ্যগুলো আছে সেগুলো ভিন্ন রকম বাদে। তাহলে এখান থেকে সূত্র অ্যাপ্লাই করাটা কিন্তু সহজ হয়, সমস্যা হয়ে যাওয়া হচ্ছে ক্যালকুলেশন করাটা। এখানে ত্রিকোণমিতিক পুরো ত্রিকোণমিতিকটা আমাদের ইউজ করা হবে, ক্লিয়ার। তাহলে তোমরা অবশ্যই ত্রিকোণমিতির উপরে একটা ভালো দখল নিয়ে আসবা, তাহলে দেখবা। আর এখানে সূত্র কি অ্যাপ্লাই করতে হবে একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ স্থিতিবিদ্যা নিয়ে যে শরীরের যে জাকুনি আসে সেই জাকুনি আর আসবে না ইনশাল্লাহ, আশা করি। ওকে, তাহলে এই ছিল আমাদের ক নং কোয়েশ্চেনের সমাধান। এটা পরবর্তী কোয়েশ্চেনটা কি বলছে একটু দেখো পরবর্তী কোয়েশ্চেনে কি বলছে। পরবর্তী কোয়েশ্চেনে বলা হয়েছে যে ক নম্বর কোয়েশ্চেনে একের গোলকের ওজন 8 কেজি হলে সুতার টান নির্ণয় করতে বলছে। একের গোলকের ওজন 8 কেজি হলে সুতার টান তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে একটা হচ্ছে এটা। তাহলে একে কি বলা আছে, 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্তে, হ্যাঁ, 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্ত একটি উলম্ব দেওয়ালে আটকানো, ভালো করে লক্ষ্য করবা, একটি উলম্ব দেওয়ালে আটকানো, এবং অন্য প্রান্ত 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের সাথে কি আছে, যুক্ত আছে। এখানে যুক্ত হবে কথাটা, যে যুক্ত আছে, ঠিক আছে, যে একটি সুষম গোলকের সাথে যুক্ত আছে। তাহলে এখান থেকে আমাদের সুতার টান নির্ণয় করতে হবে, ক্লিয়ার। তাহলে আসো আমরা প্রথম কথাই হচ্ছে দাগ অনুযায়ী চিত্র আঁকতে হবে। চিত্র যদি না আঁকো তাহলে প্রথম কথা নাম্বার নেই, নাম্বার তো পরের এলাম কথা হচ্ছে তুমি অঙ্কই করতে পারবে না। চিত্র দুদিন তুমি না বুঝো আর চিত্র দুদিন আয়ে আঁকতে পারো স্থিতিবিদ্যায় অন্তত, তাহলে তুমি নাম্বার তো সারে দিব না দিব পরে এলো, তুমি অঙ্কই করতে পারবে না, সমাধান করতে পারবে না, ঠিক আছে। তাহলে চিত্রটা আমরা আঁকি। তাহলে চিত্রে আমাকে কি কি ডাটাগুলো দেওয়া আছে আগে বুঝি, যে আমাকে ডাটাগুলো দেওয়া আছে হচ্ছে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতা, ঠিক আছে। এ হচ্ছে আমাদের প্রথম কথাটা, যে প্রথম কথাটা কি, যে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কি নিব, যে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতা। তাহলে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতা আমরা নেই। মনে করি চিত্রটা আমি এই জায়গায় আঁকতেছি, যে এখান থেকে এই পর্যন্ত এই হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা সুতা, ঠিক আছে। তাহলে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্ত একটি উলম্ব দেওয়ালে আটকানো, এক প্রান্ত একটি উলম্ব দেওয়ালে আটকানো, কথা বুঝতে পারছো। দেখো যে একটা প্রান্ত, এই যে একটা প্রান্ত একটা উলম্ব দেওয়াল আছে। উলম্ব দেওয়াল মানে কি, যে কারাভাবে যে দেওয়ালটা দাঁড়ায় থাকে, মানে দেওয়াল তো উলম্ব বরাবরই থাকে, মনে করো এটা একটা দেওয়াল যে এখান থেকে দাঁড়ানো আছে, অবস্থায় আছে, ঠিক আছে। তাহলে উলম্ব দেওয়ালে আটকানো কি, সুতার এক প্রান্ত। তাহলে সুতার একটা প্রান্ত হচ্ছিল এ,
তাহলে আমরা ধরে নিই সুতার এক প্রান্ত হচ্ছিল এ, ঠিক আছে। তাহলে এ প্রান্ত কারা উলম্ব বরাবর একটা দেওয়ালের সাথে আটকানো আছে। মনে করো এই হচ্ছে আমাদের উলম্ব দেওয়ালটা, ক্লিয়ার, এই হচ্ছে আমাদের উলম্ব দেওয়ালটা, ঠিক আছে। তাহলে উলম্ব দেওয়ালের এই হচ্ছে আমাদের এ প্রান্ত আটকানো, ক্লিয়ার। তাহলে সুতার এক প্রান্ত হচ্ছে হলো এ, আর অপর প্রান্ত যেটা সেই প্রান্তটা আমরা ধরে নিচ্ছি এটা, যেটাকে আমরা ডি প্রান্ত নাম দিচ্ছি। কি প্রান্ত? ডি। তাহলে এডি হচ্ছে আমাদের সুতা, এডি হচ্ছে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতা, ঠিক আছে। তাহলে এই সুতার দৈর্ঘ্য কত সেন্টিমিটার দেওয়া আছে? সুতার দৈর্ঘ্য তোমাকে দেওয়া আছে হচ্ছে হলো 1 সেন্টিমিটার, 1 কত সেন্টিমিটার দেওয়া আছে, ভালো কথা। সুতার দৈর্ঘ্য তোমাকে 1 সেন্টিমিটার দেওয়া আছে। পরে বলছে যে আটকানো এবং অন্য প্রান্ত 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের সাথে। অপর প্রান্তটা কি একটু ভালো করে লক্ষ্য করো, যে অপর প্রান্তটা অন্য প্রান্ত যেটা, অন্য প্রান্ত 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের সাথে যুক্ত আছে। তার মানে যে সুতার আমরা এডি যে সুতাটা নিয়েছি, এডি সুতার এক প্রান্ত তো একটা উলম্ব দেওয়ালের সাথে আটকানো, আর অপর প্রান্ত যেটা যে ডি প্রান্ত সেটা অবশ্যই কোথায় থাকবে? সেটা অবশ্যই একটা সুষম গোলকের সাথে আটকানো থাকবে। তাহলে এখন যদি আমি সুষম গোলকটা আঁকি, মনে করো একটা সুষম গোলক যদি আমি এখন আঁকি, যে এই হচ্ছে আমাদের সুষম গোলকটা, মনে করো যে এই হলো আমাদের একটা গোলক যদি এখানে আঁকি, মনে করো এই হচ্ছে সুষম গোলকটা, ঠিক আছে। তাহলে সুষম গোলকটা একটু এদিকে আনি, তাহলে এইটা হচ্ছে আমাদের কেন্দ্রটা, ঠিক আছে। এই হলো আমাদের সুষম গোলকটা, ঠিক আছে। তাহলে সুষম গোলকটা হচ্ছে আমাদের এটা, ক্লিয়ার। তাহলে সুষম গোলক, হ্যাঁ, তাহলে এই সুষম গোলকের কেন্দ্র হচ্ছে হলো ও। মনে করো আমরা সুষম গোলকের কেন্দ্রটা কত নিচ্ছি? ও নিচ্ছি হচ্ছে সুষম গোলকের কেন্দ্র। ওটা এই জায়গায় না, এই জায়গায় দাও, ঠিক আছে। এই জায়গায় কোনো এক জায়গায় দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। ধরো এই জায়গায় দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সুষম গোলকের কেন্দ্র। তাহলে ক্লিয়ার। তাহলে এই গোলকের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে গোলকের ব্যাসার্ধটা আমরা নেই। মনে করো গোলকের ব্যাসার্ধ তো সব দিক দিয়ে সমান, তাহলে যে কোনো এক দিক দিয়ে তুমি নিয়ে নিলা। মনে করো এই হচ্ছে আমি গোলকের ব্যাসার্ধটা নিচ্ছি, ধরো এদিক বরাবরই নিচ্ছি, ঠিক আছে। এদিক বরাবর বা এদিক বরাবর কোনো এক জায়গায় নিচ্ছি। মনে করো এই হচ্ছে আমাদের গোলকের ব্যাসার্ধটা, ঠিক আছে, যেটা হচ্ছে কত? 1 সেন্টিমিটার। ব্যাসার্ধ কত? 1 সেন্টিমিটার। এটাও তোমাকে দেওয়া আছে 1 সেন্টিমিটার, ঠিক আছে। এটাও তোমাকে দেওয়া আছে যে গোলকের ব্যাসার্ধ হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে এই চিত্রের এতটুকু আমাদের কাজ শেষ হলো, যে আমাদের বর্ণনা অনুসারে আমাকে প্রশ্নে যা বলা হয়েছে সেই বর্ণনা অনুসারে আমাদের এই হচ্ছে চিত্রটা। তাহলে আমরা কি বলতে পারি? 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট, আমি আবার বলতেছি ডাকটা দেখো, 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতা, ঠিক আছে। তাহলে আমরা একটু মনে করে লিখে ফেলাই, তাহলে হয়ে যাবে বর্ণনাটা। যে মনে করি ক নম্বর কোয়েশ্চেন, ঠিক আছে, যে মনে করি 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্ত এ, ঠিক আছে, আটকানো আছে, ঠিক আছে, বিশিষ্ট সুতার এ প্রান্ত দেওয়ালে আটকানো আছে, এতটুকু লিখে দাও। তাহলে আমরা এতটুকু লিখলাম, ঠিক আছে। তাহলে অপর প্রান্ত কি লিখবো? যে অপর প্রান্ত, প্রান্ত কত? অপর প্রান্তের নাম কি দিছি আমরা? যে অপর প্রান্তের নাম দিছি হচ্ছিল ডি। তাহলে অপর প্রান্ত ডি, তাহলে অপর প্রান্ত ডি বিন্দুতে, ঠিক আছে, বিন্দুতে আমাদের যে গোলকটা ছিল কত? 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটি, ঠিক আছে, 1 সেন্টিমিটার ব্যাসার্ধ যুক্ত, এতটুকু লেখো, ঠিক আছে, গোলকটি যুক্ত। ওকে, তাহলে আমাদের এখন কাজটা কি হবে? যে এখন এখানে একটা কথা আছে, আমি এখান পর্যন্ত যুক্ত আছে, আমরা এই কথাটা বললাম। এখন একটা জিনিস চিন্তা করো, যে আমি একটা সুতা দ্বারা, মনে করো যে কোনো একটা কিছু সুতা দ্বারা দুজি আমি, যে এই সুতাটা দ্বারাই একটা সিম্পল বিষয় তোমাদের দেখায়, যেহেতু আমাদের এখানে বল গোলক নাই, একটা ডাস্টার আছে, এটা দিয়ে তোমার এক্সাম্পলটা দেখায়। মনে করো এটা আমাদের দেওয়ালটা, দেওয়ালের এখানে একটা বিন্দু আছে, যে বিন্দুতে আমি সুতা দ্বারা কি করলাম, এটাকে এই সুতার একটা গোলকের উপর আমি করলাম কি, আটকালাম, ঠিক আছে না। আটকানোর পরে এখন এই গোলকটা, মনে করো এটা একটা গোলক, ঠিক আছে, এই গোলকটা কি এই দেওয়ালকে স্পর্শ না করে থাকতে পারবে? মনে করো এই হচ্ছে আমাদের সুতাটা, ঠিক আছে, 1 মিটার যে সুতাটা এটা, এই হচ্ছে মনে করো আমাদের গোলকটা। তাহলে গোলকটা যদি আমি এখানে ঝুলাই দেই, তাহলে কি গোলকটা কি দেওয়ালকে স্পর্শ না করে থাকতে পারবে? অবশ্যই থাকতে পারবে না, সে অবশ্যই দেওয়ালকে কি করবে? স্পর্শ করবে। তাহলে আমাদের এই গোলকটা যেহেতু এই একটা প্রান্ত এখানে আরেকটা প্রান্ত এখানে ঝুলানো আছে, তাই গোলকটা অবশ্যই কি করবে? এই যে আমাদের দেওয়ালটা আছে, এই দেওয়ালটাকে কি করবে? সে স্পর্শ করবে। তাহলে আমরা ধরে নিচ্ছি দেওয়ালটাকে সে এই বিন্দুতে স্পর্শ করতেছে, যে বিন্দুটার নাম দিব আমরা, ধরো বি বিন্দুই নাম দিলাম। তাহলে গোলকটি কি করতেছে? যে আমাদের 1 সেন্টিমিটার গোলকটি যুক্ত, এবং গোলকটি কি করতেছে? বি বিন্দুতে স্পর্শ করে। তাহলে গোলকটি কি বি বিন্দুতে স্পর্শ করে, এই কথাটা বলতে পারি। গোলকটি, যে গোলকটি, ঠিক আছে,
গোলকটি দেওয়ালকে বি বিন্দুতে স্পর্শ করে, বি বিন্দুতে স্পর্শ করে। ক্লিয়ার? তাহলে গোলকের কেন্দ্র যদি এ হয়, ও হয়, আমরা গোলকের কেন্দ্র কত ধরছি? ও। তাহলে গোলকের কেন্দ্র ও, ঠিক আছে? এটা আমরা ধরে নিচ্ছি, এগুলো আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে? গোলকের কেন্দ্র ও। তাহলে এই ছিল মোটামুটি যে আমাদের কি করা চিত্রের বর্ণনা অনুসারে একটু প্রাথমিক বর্ণনা। এখন আসো আমরা বুঝি যে আসলে এখানে কাহিনীটা কি ঘটতেছে। একটা জিনিস চিন্তা করো যে আরেকটা কথা বলছে কোয়েশ্চেনের লাস্টে যে এই গোলকের ওজন হচ্ছে 8 কেজি, তাহলে সুতার টান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা গোলকের সুতার টান যদি টি হয়, আমরা ধরে নিচ্ছি সুতার টান টি ধরে নেব হচ্ছে গোলকের ওজন। এখন একটা বস্তুর ওজন, আশা করি তোমরা সেটা জানো, একটা বস্তুর ওজন কোথায় কাজ করে? অবশ্যই বস্তুর কেন্দ্রে কাজ করে। আমরা একটা বস্তুর, যে কোনো বস্তুর ওজন সেই বস্তুটার কোন জায়গায় কাজ করবে? বস্তুটার কেন্দ্রে কাজ করবে। তাহলে এটা যেহেতু আমাদের একটা সুষম গোলক, গোলকটা কি সুষম গোলক, ঠিক আছে? তাহলে সুষম গোলক বলতে কি বুঝি? সব দিক দিয়ে ব্যাসার্ধ সমান, ঠিক আছে? তাহলে অবশ্যই গোলকের যে ওজনটা, সেই ওজনটা কেন্দ্রে কাজ করবে এবং সেটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে। স্বাভাবিক সেন্স, সকল বস্তুর ওজন নিচের দিকে কাজ করে, ঠিক আছে? তার মানে আমরা যদি গোলকের ওজনটা ধরি, যে মনে করো গোলকের ওজনটা হচ্ছে ডব্লিউ, ঠিক আছে? গোলকের ওজনটা হচ্ছে ডব্লিউ, এটা ঠিক লম্ব বরাবর নিচের দিকে কাজ করবে, ঠিক আছে? এটা হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু আমাকে কত দেওয়া আছে? 8 কেজি। তার মানে 8 কেজি হচ্ছে হলো আমাদের গোলকের ওজন, এটা আমাকে দেওয়া আছে। তাহলে আমরা একটা বল কোন দিকে কাজ করতেছে সেটা আমরা পাইছি। আরেকটা জিনিস চিন্তা করো যে আমরা যখন বস্তুটাকে এই দিক বরাবর, মানে এখান থেকে এখানে না আনছি, তখন সেটা কি স্থিতি অবস্থায় আছে, মানে সাম্য অবস্থায় আছে। এখন এই বস্তুটা যদি আমাকে এই বোর্ডটা যদি তার উপরে একটা প্রতিক্রিয়া বল না দিত, তাহলে বস্তুটা কি হইতো? ঠিক এরকমভাবে সোজাসুজি হওয়ার কথা ছিল। আমি যদি এখানে বস্তুটা রাখি, মনে করো এখানে আমার কোনো দেওয়াল নেই, আমি যদি এখানে বস্তুটা এইভাবে রাখি, তখন যদি এটাকে এভাবে ছাইড়ে দিই, তাহলে কি সোজাসুজি হবে না? কিন্তু এখানে তো বস্তুটা সোজাসুজি আছে না, এখানে আমাদের কি আছে? একটু গ্যাপ আছে। কি কারণে? দেওয়ালটার কারণে। কেন গ্যাপটা আছে? কারণ দেওয়ালও তাকে কি করতেছে? একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, যে কারণে বস্তুটা কি দেওয়ালটাকে ব্যাধ করতে পারতেছে না বা দেওয়ালটার ভিতরে ঢুকতে পারতেছে না। ক্লিয়ার? তার মানে আমাদের গোলকটা যেহেতু এই স্পর্শবিন্দুতে স্পর্শ করে আছে, তার মানে দেওয়ালটা আমাদের গোলকটা থেকে কি শক্তিশালী। সো দেওয়ালের একটা বল প্রয়োগ করতেছে গোলকের উপরে, সেই কারণে গোলকটা কি করতেছে না? দেওয়ালটাকে ব্যাধ করে গিয়ে সোজাসুজিভাবে হতে পারতেছে না। তাহলে আমরা বলতে পারি এই দেওয়ালের একটা প্রতিক্রিয়া বল এই গোলকের উপরে কাজ করতেছে, অবশ্যই কাজ করতেছে। আশা করি বুঝতে পারছো। তাহলে প্রতিক্রিয়া বল যেহেতু গোলকের বল ওইদিকে কাজ করতেছে, গোলকটা আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা করতেছে, গোলকটা আমাকে দেওয়ালের ওই পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তাহলে আর দেওয়ালটা কি গোলকটাকে আটকাইতেছে কিভাবে? বলটা এইদিকে প্রয়োগ করে। ক্লিয়ার? তার মানে আমাদের দেওয়ালের যে প্রতিক্রিয়া বলটা সেটা অবশ্যই এদিকে বরাবর কাজ করবে। আর প্রতিক্রিয়া বলও কোন দিকে কাজ করবে? যার উপরে প্রতিক্রিয়া বলটা প্রয়োগ করা হচ্ছে তার কেন্দ্র বরাবর কাজ করবে। তার মানে আমাদের দেওয়ালটা যেহেতু গোলকটার উপরে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, এই প্রতিক্রিয়া বলটা অবশ্যই গোলকের কেন্দ্র বরাবর কাজ করবে। ক্লিয়ার? তার মানে গোলকের প্রতিক্রিয়া বল মানে দেওয়ালের প্রতিক্রিয়া বল, ঠিক আছে? আমরা বলবো দেওয়ালের প্রতিক্রিয়া বল এই যে বিন্দু থেকে এটা কি করবে? গোলকের এই দিকে কাজ করবে, ঠিক আছে? এদিক বরাবর কাজ করবে। আমরা একটু সরাসরি এদিকে বের করে নিয়ে আসলাম। এই বলটার নাম কি দিব? ধরো এই বলের নাম দিচ্ছি আমরা পি বল, ঠিক আছে? পি বল, যে কোনো একটা নাম দিয়ে দাও, সমস্যা নেই, এটা আমরা পি বল নাম দিচ্ছি। এখন বস্তুটা স্থিতি অবস্থায় থাকতে এখানে যে বস্তুটা ঝুলন্ত অবস্থায় আছে, মনে করো আমি যদি এটাতে আরেকটা এক্সাম্পল তোমাকে দিই, আমাকে যে বস্তুটা, এই যে বস্তুটা এখানে ঝুলন্ত অবস্থায় আছে, কি কারণে ঝুলন্ত অবস্থায় আছে? একটু চিন্তা করো যে এই বস্তুটা তো আমাদের নিচের দিকে তার ওজনটা কাজ করতেছে না? সে নিচের দিকে নামার কি করতেছে? এখানে যদি থাকে সে নিচের দিকে পড়ে যাবে না? নিচের দিকে পড়ে যাবে। এখান থেকে সে নিচের দিকে পড়ে যাবে, কিন্তু সে নিচের দিকে বস্তুর ওজন নিচের দিকে কাজ করতেছে, ভালো কথা। এখন এই সুতার কাজটা কি হচ্ছে? সুতার কাজটা হচ্ছে বস্তুটাকে নিচের দিকে পড়া থেকে কি করতেছে? আটকাইতেছে, বাধা সৃষ্টি করতেছে। তার মানে এই যে এখানে বাধাটা সৃষ্টি করতেছে, এই বাধাটা কোন বলের মাধ্যমে সৃষ্টি করতেছে? অবশ্যই এই সুতার একটা বল, যে বলটা উপরের দিকে কাজ করতেছে। বিষয়টাকে ক্লিয়ার কিনা আমি আরেকবার বলতেছি যে এই যে বস্তুটা যদি এরকম আছে, সুতায় নাই, মনে করে এরকম আছে, কিন্তু যেটাকে আমরা চারিয়ে দিই, তার মানে সে নিচের দিকে পড়বে না, কারণ বস্তুর ওজন নিচের দিকে কাজ করতেছে। আমরা দেখাইছি বস্তুর ওজন নিচের দিকে কাজ করতেছে। ওকে, তাহলে বস্তুর ওজন যদি নিচের দিকে কাজ করে, মনে করো বস্তুর ওজন নিচের দিকে কাজ করতেছে, তার মানে সে এখানে কি আছে? ভাসমান অবস্থায় ঝুলতেছে। কি কারণে ঝুলতেছে? এই সুতাটার কারণে। তাহলে সুতাটার তো একটা বল প্রয়োগ করতেছে, সেই বলটা কোন দিকে প্রয়োগ করতেছে?
সুতার বল কি এদিকে প্রয়োগ করতেছে, যদি এদিকে বল প্রয়োগ করতো তাহলে তো সে নিচেই পড়ে যেত বস্তু। তাহলে যেহেতু সুতার বল এদিকে কাজ করতেছে আর বস্তুর বল নিচের দিকে কাজ করতেছে, সে এদিকেও যাইতে পারতেছে না সুতার বলের কারণে, আবার এদিকেও এদিকে যাইতে পারতেছে না বস্তুর তার নিজের বলের কারণে, আর নিচের পড়তে পারতেছে না সুতার বলের কারণে, কারণ সুতার বল উপরের দিকে কাজ করতেছে। আশা করি বুঝতে পারছি। তাহলে এই সুতার বলটাকে আমরা এই মানে স্থিতিবিদ্যায় সুতার টান বলে প্রকাশ করি, ঠিক আছে। তাহলে সুতার বলটা এখানে বল মানেই ক্যান্ডেতে কাজ করবে। তাহলে সুতার বলটা যদি ক্যান্ডে কাজ করে তাহলে আমরা এটাকে একটু সিস্টেম করে আঁকি। মনে করো এখান থেকে এই পর্যন্ত কি, এটা হচ্ছে ক্যান্ডের যুগফলটা, ঠিক আছে। এই হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ক্যান্ডের যুগফল, ক্লিয়ার। তাহলে এখানে এটার দরকার নাই, এটাই আমরা ব্যাসার্ধ, কারণ এখান থেকে এখানে যা, এখান থেকে এটাই কত ব্যাসার্ধ। তাহলে এখান থেকে এই পর্যন্ত মানে ওডি পরিমাণ হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার, ঠিক আছে। আবার সুতার দৈর্ঘ্য কিন্তু 1 সেন্টিমিটার, মানে হচ্ছে এডি তোমাকে দেওয়া ছিল কত, এডি ইকুয়াল টু ছিল সুতার দৈর্ঘ্য 1 সেন্টিমিটারই দেওয়া ছিল, ঠিক আছে। আবার ওডি ছিল কি বৃত্তের ব্যাসার্ধ, কারণ এখান থেকে যে কথা এখান থেকে এই কথা, তাহলে ওডিও আমাদের কি 1 সেন্টিমিটার, ঠিক। ওডি না, ওডি এটাও আমাদের কত 1 সেন্টিমিটার, ঠিক আছে। তার মানে এদিক বরাবর যে বলটা কাজ করতেছে, মনে করো এই বলটা আমাদের এদিক বরাবর কাজ করতেছে, এটাকে আমরা টি দ্বারা প্রকাশ করতেছি, সুতার টানটাকে আমরা টি দ্বারা প্রকাশ করতেছি। তার মানে ও এ বরাবর যে বলটা কাজ করতেছে সেই বলটাকে হচ্ছে আমাদের কি সুতার টান, ক্লিয়ার। তার মানে আমাদের মূল আলোচনা শেষ যে আমাদের কাজটা কি হচ্ছে এখন। তাহলে এখন দেখো বস্তুটা কি অবস্থায় আছে, স্থিতিশীল আছে বা সাম্য অবস্থায় আছে। কেন সাম্য অবস্থা আছে, একটা বল নিচের দিকে কাজ করতেছে, আরেকটা বল এদিকে কাজ করতেছে, যে কারণে দেওয়ালকে ব্যাধ করতে পারতেছে না। আরেকটা বল নিচের দিকে কাজ করতেছে, যে কারণে কি সে উপর দিকে উঠতে পারতেছে না। আরেকটা বল সে এদিকে কাজ করতে পারতেছে, যে কারণে সে এদিকেও আসতে পারতেছে না, নিচের দিকেও আসতে পারছে না। তাহলে বস্তুটা কি আছে, সাম্য অবস্থায় আছে। তাহলে এখন আমরা যদি সাম্য অবস্থায় কি সূত্র ইউজ করতে পারি, আমরা জানি একটা বস্তুর উপর বা একটা বিন্দুর উপর 3টা বল যদি কাজ করে, একটা বিন্দুর উপর যদি 3টা বল 3টা ভিন্ন রেখা বরাবর কাজ করে, ওই বিন্দুটা যদি সাম্য অবস্থায় থাকে, তখন আমাদের এখানে কি হয়, লামির উপপাদ্য প্রয়োগ করতে হয়, ক্লিয়ার। তাহলে আমরা এই জায়গায় লামির উপপাদ্যটা প্রয়োগ করব, ঠিক আছে। এখন আর একটু বর্ণনা লিখলে বেটার হবে। তাহলে আমরা এখানে একটু বলে দাও যে গোলকের ওজন কি ডব্লিউ, ঠিক আছে, নিচের দিকে, ঠিক আছে, নিচের দিকে এবং দেওয়ালের প্রতিক্রিয়া বল কোন দিকে, কি বরাবর, বি ও বরাবর, ঠিক আছে, বি ও বরাবর। এবং সুতার টান কোন দিক বরাবর, সুতার টান আমাদের এদিকে কাজ করতেছে, মানে ও ডি এ বরাবর, ঠিক আছে, ও ডি এ বরাবর কি করে, কাজ করে, ক্লিয়ার। এতটুকু আমাদের বলে দিও। তাহলে লামির উপপাদ্য অনুসারে আমরা কি বলতে পারি, তাহলে লামির উপপাদ্যটা কি, লামির উপপাদ্যটা হলো যে আমি একটু লিখে দিই লামির উপপাদ্যটা কি, পরে আমরা এখানে প্রয়োগ করতেছি যে কোনো একটা বিন্দুতে 3টা ভিন্ন রেখা বরাবর, মনে করো 3টা ভিন্ন রেখা বরাবর যদি 3টা বল কাজ করে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ও বিন্দু, এ বরাবর পি বল কাজ করতেছে ধরি, এ বরাবর কিউ বল কাজ করতেছে ধরি, আর এই বরাবর মনে করো আর বল কাজ করতেছে। লামি উপপাদ্য বলছে একই সমতলে অবস্থিত একই বিন্দুতে 3টা ভিন্ন রেখা বরাবর 3টা বল যদি কি করে কার্যত থাকে, তখন যে কোনো বল, তার মানে আমি পি বল নিচ্ছি, যে কোনো বল পি বল এর অনুপাত হবে অপর 2 বলের মধ্যবর্তী কোণের সাইন, ঠিক আছে, অপর 2 বলের মধ্যবর্তী কোণের সাইন অনুপাত। আমি আবার বলতেছি যে একই সমতলে একই বিন্দুতে 3টা ভিন্ন রেখা বরাবর 3টা বল যদি কার্যত থাকে, তখন যে কোনো বলের সাইন অনুপাত হবে অপর 2 বলের মধ্যবর্তী কোণ, ঠিক আছে, অপর 2 বলের মধ্যবর্তী। তাহলে আমি পি বল নিচ্ছি, তাহলে পি বল ব্যতীত অপর 2 বল কিউ আর, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে এটা, যেটাকে লেখা যায় কত, সাইন কিউ টুপি দিয়ে লেখো 2পি আর, ঠিক আছে। আর যদি আমাদের এই বিন্দুর নাম থাকতো তাহলে আমরা বিন্দু যে কোনোভাবে প্রকাশ করা যায়, এটা কোনো প্রবলেম না, প্রকাশ করতে পারলে হচ্ছে যে অ্যাঙ্গেলটা। এরপর যদি আমরা কিউ বল নেই, তাহলে কিউ বল বাই কত হবে, তাহলে কিউ বল বাদ, তাহলে এই 2 বলের মধ্যবর্তী কোণ পি আর সাইন কত, পি 2পি কত আর ইকুয়াল টু কত, আর বল বাই কত, আর বল এই 2 অ্যাঙ্গেলের মধ্যবর্তী কোণ মানে কিউ পি সাইন কত, কিউ পি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের লামির উপপাদ্যটা। তাহলে এই জায়গায় আমরা লামির উপপাদ্যটা সেমভাবে প্রয়োগ করব, ঠিক আছে। তার মানে আমাদের বের করতে হবে কি, সুতার টান।
মানে আমাকে টি বের করতে হবে। এখানে কি বের করতে হবে? সুতার টান, মানে এই টি বের করতে হবে। সুতার টানটা কত সেটা আমাকে বের করতে হবে। ওকে, সুতার টানটার উপর বলটা কতটুকু প্রয়োগ আছে সেটা আমাকে একটু বের করতে হবে। তাহলে আমাদের এই বল নিয়ে কাজ করা হবে। তত্ত্ব আমাকে কি দেওয়া আছে? ডব্লিউ দেওয়া আছে। তত্ত্ব আমাকে দেওয়া আছে ডব্লিউ 8 কেজি। তাহলে এই দুইটা জিনিস আমাকে একটা বের করতে হবে, আরেকটা কি আমাকে দেওয়া আছে। এটা তোমার বোঝার জন্য, এগুলো তোমাদের খাতায় লেখার দরকার নেই, ঠিক আছে? তাহলে এক জায়গা থেকে আমরা এখন কিভাবে কাজটা করবো? তাহলে আমরা প্রথমে লামির উপপাদ্য অনুসারে কাজ করি। তাহলে আমরা যখন ডাব্লিউ বল নিব, ধরো আচ্ছা ডাব্লিউ না, প্রথম টি বল নাও। টি বল নিব যে টি, ঠিক আছে, বাই কত হবে? সাইন। আচ্ছা কালার দিলে কি মনে করো যে টি বল, টি বাই কত হবে? সাইন, ঠিক আছে, প্রত্যেকটাতে সাইন হবে সমান সমান। আমরা পি বল নিচ্ছি, পি বল, ঠিক আছে, তার মানে এটা হবে সাইন, ঠিক আছে। এরপরে কত? ডব্লিউ বল, ঠিক আছে, বাই কত? সাইন। এরপর আমরা অ্যাঙ্গেল দেখতেছি। এখন মনে করো যে টি বল কোনটা? এটা, ঠিক আছে। তাহলে এই বলের বিপরীত বল কোনটা? আমরা যদি মনে করো এতটুকু আমরা মুছে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই দেখো ও বিন্দুতে তিনটা বল কাজ করতেছে, একটা এদিকে, আরেকটা এদিকে, আরেকটা এদিকে, তিনটা রেখা বরাবর তিনটা ভিন্ন বল কাজ করতেছে। তাহলে আমরা এখন যদি টি নিচ্ছি, টি বল, তার মানে অপর দুই বলের মধ্যবর্তী কোন কোনটা? এটা না? হ্যাঁ, পি এবং ডব্লিউ। তার মানে এখানে হবে সাইন পি, টু পি কত? ডব্লিউ, ঠিক আছে। এরপর এখানে পি বল নিচ্ছি, মানে হচ্ছে এই বল নিচ্ছি, ঠিক আছে। তাহলে এই বলের পরবর্তী কোন কোনটা? এই অ্যাঙ্গেলটা না? এই অ্যাঙ্গেলটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? টি এবং ডব্লিউ। তার মানে টি, টু পি কত? ডব্লিউ। সাইন, ডব্লিউ বল কোনটা? এটা। তার মধ্যবর্তী অ্যাঙ্গেল কোনটা? এটা, ঠিক আছে। মানে কত? টি এবং পি, বা পি এবং টি যাই লেখো, পি টি। এই হচ্ছে আমাদের লামির উপপাদ্যটা প্রয়োগ করা হয়ে গেল, ঠিক আছে। এই রেখাটা দিয়ে দেও, কারণ নানা দিলে বিপদে পড়বো পরে। এই হচ্ছে রেখাটা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের লামির উপপাদ্যটা প্রয়োগ। এখন আমরা এখান থেকে কোন দুইটা অনুপাত নিয়ে কাজ করব? তাহলে আমাকে যেহেতু টি লাগবে আর ডাব্লিউ দেওয়া আছে, তাহলে আমাদের এটা প্রয়োজন নাই, ঠিক আছে। টি লাগবে, ডাব্লিউ দেওয়া আছে, এটা আমাদের প্রয়োজন নেই। তাহলে আমরা এটা সমান সমান কি লিখতে পারি? যে ডব্লিউ বাই কত? সাইন কত? পি অ্যাঙ্গেল টি, ঠিক আছে। এতটুকু আমরা লিখতে পারি। এটা থেকে আমরা সমাধান করে আমরা অঙ্কটা সমাধান দিব। এখানে অঙ্ক জুটো, লাস্টে ফিনিশিং অল্প, কিন্তু কথা হচ্ছে পেশাল এখানে অনেক, মানে বুঝাইতে গেলে অনেক পেশাল পারতে হয়, ঠিক আছে। একটু ধৈর্য সহকারে তোমরা ভিডিওটা দেখো, ইনশাল্লাহ আশা করি স্থিতিবিদ্যাতে অন্তত কোনো প্রবলেম হবে না, এতটুকু বিশ্বাস রাখতে পারো। হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের যে কাজটা করা হবে, যে এখন আমরা এই কোণের মানগুলো বের করবো। এখন আমাদের পি ডব্লিউ মধ্যবর্তী অ্যাঙ্গেলটা, মানে হচ্ছে আমরা এই অ্যাঙ্গেলটা বের করতে চাচ্ছি, ভালো করে বুঝো। পি এবং ডব্লিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কোনটা? এটা, এই অ্যাঙ্গেলটা বের করতে চাচ্ছি। তাহলে এই অ্যাঙ্গেলটার মান কত? এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি সেটা আমরা একটু বুঝি। যেহেতু আমাদের ডব্লিউ বলটা নিচে লম্ব বরাবর কাজ করছে, আবার প্রতিক্রিয়া বলটাও লম্ব বরাবর কাজ করছে, তার মানে একটা বল এদিকে লম্ব বরাবর কাজ করছে, আরেকটা বল এদিকে লম্ব বরাবর কাজ করতেছে, তার মানে অবশ্যই এই বলটা কি হবে? 90 হবে। আশা করি এটা বোঝার কথা, কারণ এই বলটাও লম্ব বরাবর কি করতেছে? বিপরীত দিকে কাজ করতেছে, আর এটাও লম্ব বরাবর নিচের দিকে কাজ করে। তাহলে অ্যাঙ্গেলটা অবশ্যই কি, যেহেতু একটা রেখার উপর আরেকটা রেখা লম্ব হইলে এটা কি হয়? 90 হয়। তার মানে আমরা অ্যাঙ্গেল কত বলতে পারি? 90 ডিগ্রি। ক্লিয়ার? ওকে। এখন আমরা পরবর্তী যে কাজটা করব, যে এই অ্যাঙ্গেলটা পরবর্তী আমাদের ডাব্লিউ না? হ্যাঁ, আমাদের এই অ্যাঙ্গেলটা লাগবে, এই অ্যাঙ্গেলটা। কারণ এই অ্যাঙ্গেলটা যদি বের করতে চাই, আমাদের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আচ্ছা, আপাতত অ্যাঙ্গেলটা লেখো, পরবর্তী আমরা কোন দিকে যাবো সেটা দেখাচ্ছি। তার মানে টি বাই কত? সাইন 90, সাইন 90 পাইলাম, কারণ এই অ্যাঙ্গেলের মান হচ্ছে 90, সমান সমান ডব্লিউ বাই কত? সাইন কোনটা? যে ডি এ ও পি লেখো, এ ও পি, কোন এ ও পি, এটা লিখলাম। ওকে। আচ্ছা, পরবর্তীতে এখানে যেটা থাকে সাইন 90 মান তো 1ই, তাহলে শুধু টি থাকলো। আর এই পাশে এখন আমাদের অনুপাতটা বেনিশ করে দিতে হবে। তাহলে অনুপাতটা যেহেতু বেনিশ করে দিতে হবে, তাহলে আমাদের কেন বেনিশ করতে হবে? কারণ আমাকে এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে বাহুর দৈর্ঘ্য কোনটা দেওয়া আছে? এটার দেওয়া আছে। তার মানে আমরা যদি এই অনুপাতটাকে এই বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে প্রকাশ করতে পারি, তাহলে কিন্তু কাজটা জানা। আমরা কিন্তু এটাও জানি যে এটা কিন্তু 1 সেন্টিমিটার। আমরা এই বাহুর দৈর্ঘ্যটাও কিন্তু জানি 1 সেন্টিমিটার। কেন? কারণ বৃত্তের গোলকের ব্যাসার্ধ কত দেওয়া ছিল? 1 সেন্টিমিটার। তার মানে কেন্দ্র থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ, তাহলে এটাও আমাদের 1 সেন্টিমিটার। এখন এইখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কোন সমকোণী ত্রিভুজটা? এ ও বি। এ হচ্ছে এ ও বি একটা সমকোণী ত্রিভুজ। আমি এই সাইডের সমাধানটা করি। এ ও বি একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। সমকোণী ত্রিভুজ, আমি যদি এই সূক্ষ্মকোণটা নিয়ে কাজ করি, এই সূক্ষ্মকোণটা নিয়ে কাজ করি, আর এটা তো 90, তাহলে আমি এটা সমান সমান কি লিখতে পারবো? যে এই কোণটা যদি আমি কনভার্ট করতে চাই, একটু দেখো যে এই কোণটা সমান যদি আমি এটা লিখতে চাই, তার মানে কত? এখান থেকে টোটালটা, মানে এখান থেকে এটা, তাই না? একটু জামাল হচ্ছে যে 180 মাইনাস, হ্যাঁ, আমরা যদি লিখি যে এই টোটাল কোণটা কত? 180,
180। 180 থেকে যদি আমরা এই টোটাল কোণটা হচ্ছে আমাদের 180, মনে করো এই টোটাল কোণটা হচ্ছে 180, ঠিক আছে? টোটাল কোণটা যদি 180 হয়, এখান থেকে যদি আমরা এতটুকু বাদ দিয়ে দিই এই অ্যাঙ্গেলটা, তাহলে কিন্তু এই অ্যাঙ্গেলটা পাওয়া যায়। তাহলে আমরা লিখবো যে TW বাই হচ্ছিল সাইন কত 180 ডিগ্রি মাইনাস বাদ দিচ্ছি কতটুকু, এই যে এই অ্যাঙ্গেলটা মানে কত এ ও বি, এই অ্যাঙ্গেলটা বাদ দিচ্ছি কোণ এ ও বি, ঠিক আছে? তার মানে সাইন 180 অনুপাত পরিবর্তন হবে না, কোন অ্যাঙ্গেল কোন সেকেন্ড কোয়াড্রেন্টে, তার মানে কত সাইন এটাই লেখা যায়, ঠিক আছে? তাহলে সাইন কত কোণ এ ও বি। তাহলে আশা করি বুঝতে পারছো। আচ্ছা অপরাধী হয়ে যাবো, তাহলে 180 মাইনাস কোণ কত এ ও বি, এটা এভাবেই থাকুক, আর একটা লাইন লিখি, নাহলে অপরাধী হয়ে যাবো। ওই দিন একজনে কমেন্ট করলো যে আমি আসছিলাম এই সমাধানটা দেখার জন্য, আপনি এটা স্কিপ করে দিলেন, ঠিক আছে? কষ্ট লাগলো শূন্য। তাহলে সাইন এখান থেকে দেখো 180 জন্য অনুপাত পরিবর্তন হয় না, সাইন সাইনই হবে, আর এটা দ্বিতীয় অ্যাঙ্গেলে অনুপাত চিহ্ন প্লাসই থাকবে, থাকবে হচ্ছে হলো কোণ এ ও বি, ঠিক আছে? তাহলে এটা আমরা পাইলাম। এখন কোণ এ ও বি হলো আমাদের এটা, তাহলে এই কোণের সাপেক্ষে আমরা এটা 90, তাহলে এ ডিটা কি এ ওটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে? তাহলে আমরা যদি সাইন এই সমকোণী ত্রিভুজের সাইন কোণ এ ও বি, ঠিক আছে, এটা সমান সমান লিখতে পারি যে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে না? লম্বটা কত এ বি, সূক্ষ্মকোণে বিপরীত বাহু লম্ব মানে হচ্ছে এ বি বাই হচ্ছে অতিভুজ, অতিভুজ কত এডি ওডি ও এ, ঠিক আছে? ও এ হচ্ছে অতিভুজ। এখন আমি এ বির মান জানি না, আমি মান জানি হচ্ছে ও বির আর হচ্ছে ও এর মান জানি। ও ইকুয়াল টু কত ও এ ইকুয়াল টু হচ্ছে হলো ও ডি প্লাস হচ্ছে হলো এডি, ঠিক আছে? তার মানে ওডিও হলো 1 সেন্টিমিটার আর প্লাস এডিও হলো 1 সেন্টিমিটার, ঠিক আছে? তার মানে ইকুয়াল টু কত 2x, এটা হচ্ছে আমাদের ও এর মান। আর ও বির মান তো আমরা জানি 1 সেন্টিমিটার বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? ও বি ইকুয়াল টু কত, ও বি ইকুয়াল টু হচ্ছিল 1 সেন্টিমিটার, যেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ক্লিয়ার? এই ডাটাগুলো আমাদের লিখতে হবে, খাতায় লিখতে হবে। তাহলে এখান থেকে আমাদের এটা, তাহলে আমরা এখান থেকে যদি এই মানটা বের করতে চাই, মানে এ বি বের করতে চাই, তাহলে এ বি ইকুয়াল টু কত লিখবো? এ বি ইকুয়াল টু লিখবো হচ্ছে হলো এ বি ইকুয়াল টু হচ্ছে হলো যে এটা এখান থেকে যদি রুট ওভার এখান করে দিই, তাহলে এ বি হচ্ছে হলো অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে? এক্স স্কোয়ার না 2x স্কোয়ার, 2x স্কোয়ার, এটা মাইনাস হবে কত ভূমি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে? এটা কিন্তু এ বি স্কোয়ারের মান। তাহলে এখান থেকে যেটা পাবো ওর সরি 2x হোল স্কোয়ার হবে, তার মানে এখানে পাচ্ছি হচ্ছে √3x নাকি, হ্যাঁ √3x এত সেন্টিমিটার। এটা কিন্তু আমরা এবির মানটা পাইলাম। তাহলে এবির মান বসায় দেই, এবির মান হচ্ছে হলো √3 কত x, আর ও এর মান কত হচ্ছে, ও এর মান ও এ মানে হচ্ছে হলো 2x, ঠিক আছে? তাহলে 2 কাটাকাটি, ঠিক আছে? 2 কাটাকাটি তাকে হচ্ছে হলো যে আমাদের কত তাকে হচ্ছে হলো √3 বাই কত 2। তাহলে এই হচ্ছে আমাদের সাইন কোণ এ ও বির মান পাইলাম √3/2। তাহলে এটা আমরা একটু উপরে আসো, উপরে বসাই, যে এখানে আর লেখার দরকার নাই, এগুলো আমাদের আর প্রয়োজন নাই। যে এখন যদি আমরা এই জায়গা থেকে উপরে উঠি, তাহলে আমরা লিখতে পারবো যে বা টি ইকুয়াল টু কত, টি ইকুয়াল টু হচ্ছে হলো ডব্লিউ, ডব্লিউ এর মানও কিন্তু আমাকে দেওয়া আছে কত 8 কেজি, তার মানে 8 বাই কত √3/2, √3/2, তাহলে সমান সমান 8 ইন্টু 2 বাই কত √3, তাহলে সমান সমান কত 16/√3। এ হচ্ছে আমাদের সুতার টান, ঠিক আছে? এ হচ্ছে আমাদের আনসারটা, যেটা সুতার টানটা আমাদের টিটাই নির্ণয় করতে বলা হয়েছিল, যে এই হচ্ছে টি এর নির্ণয় করাটা, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার? যদি বুঝতে পারো তাহলে অবশ্যই বলবেন, না বুঝতে পারলেও বলবে, ঠিক আছে? এরপরে আমাদের কাজটা কি দেখো, অঙ্ক কিন্তু ছোটো, বেশি বড় হয় নাই, কিন্তু কথা হচ্ছে এখানে আমাদের অ্যাঙ্গেলগুলো বের করাটা একটু কষ্টকর, আসলে বলগুলো কোন দিকে কীভাবে কাজ করতেছে এটা বোঝাটা একটু কষ্টকর। এই জায়গাটা একটু ভালো করে যদি ক্লিয়ার থাকো তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে পরবর্তী অঙ্কটা কি বলছে দেখো, যে পরবর্তী অঙ্কে বলা হয়েছে যে এর বল দয়, মানে কার বল দয়, 2 এর বল দয়, মানে 2 একটা চিত্র তোমাকে দেওয়া আছে ত্রিভুজ, এর বল ত্রয় সদৃশ সমান্তরাল এবং আই বিন্দুটি হচ্ছে অন্তর্কেন্দ্র হলে প্রমাণ করো যে এটা এগুলো এত। সুন্দর একটা অঙ্ক। এখানে অন্তর্কেন্দ্র, পরিকেন্দ্র, বরকেন্দ্র অনেক টাইপের অঙ্ক আছে, সকল অঙ্কের নিয়ম একই, খালি কোণ বের করার সময় একটু ডিফারেন্ট হয়, আর কিচ্ছু না। কোণ বের করার সময় একটু খালি ব্যতিক্রম থাকে, আর সকল অঙ্কের নিয়ম একই। এটা আমাদের তৃতীয় অনুশীলনীর অঙ্ক, ঠিক আছে? সদৃশ সমান্তরাল বলে যে কাজটা করা হবে এই অনুশীলনীতে। তাহলে চিত্রটা আমি একটু আরেকবার আঁকে নেই, কারণ এখানে আমি আঁকিঝুঁকি করতে পারবো না। চিত্রটা আঁকার জন্য আমাকে একটা ত্রিভুজ লাগবে, তাই না? তাহলে আমি ইচ্ছা মতন একটা ত্রিভুজ নিয়ে নিলাম, মনে করো এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, ঠিক আছে? তাহলে এই হলো ত্রিভুজটা, যে এই হলো ত্রিভুজ, ওকে। ত্রিভুজের এ বিন্দু নাম ওনারা দিচ্ছে,
আর এ বিন্দু নাম ওনারা বি দিচ্ছে আর এই বিন্দু নাম সি দিচ্ছে, আমরা তাই দিতে হবে, ব্যতিক্রম দেওয়া সম্ভব না। ক্লিয়ার? পরে বলছে যে এখানে 3টা বল কাজ করতেছে, এ বিন্দুতে একটা পি বল কাজ করতেছে, বি বিন্দুতে একটা কিউ বল, সি বিন্দুতে একটা আর বল কাজ করতেছে। তার মানে মনে করো আগে, হ্যাঁ, পি বিন্দুতে একটা বল কাজ, এ বিন্দুতে একটা বল কাজ করতেছে, সেই বলটা হচ্ছে এদিকে কাজ করতেছে, এটা হচ্ছে পি বল। ঠিক আছে? আবার এই যে বিন্দুতে বি বিন্দুতে একটা বল কাজ করতেছে, যেহেতু সদৃশ সমান্তরাল বল, হ্যাঁ, তাহলে এখানেও একটা বল কাজ করতেছে, সেটা হচ্ছে কিউ বল। আবার সি বিন্দুতেও এদিকে একটা বল কাজ করতেছে, যেটা হচ্ছে আর বল, ধরে নিচ্ছি, হ্যাঁ, আর ধরে নয়, ওনারাই বলে দিচ্ছে। এখন চিত্র যেহেতু আমাকে এভাবে দেওয়া আছে, আমাকে এভাবে আঁকতে হবে, হ্যাঁ, তাহলে সদৃশ সমান্তরাল বল। এরপরে কি দেওয়া আছে দেখো, আইটা হচ্ছে হইলো আমাদের কি বলছে, অন্তকেন্দ্র, হ্যাঁ, অন্তকেন্দ্র। তাহলে অন্তকেন্দ্র কেমনে তৈরি হয়, আগে এই বিষয়টা একটু ক্লিয়ার করা, যে অন্তকেন্দ্র কিভাবে তৈরি হয়। অন্তকেন্দ্র তৈরি হওয়ার উপায়টা কি? অন্তকেন্দ্র হয় যে একটা ত্রিভুজের অন্তকেন্দ্র, একটা ত্রিভুজের অন্তকেন্দ্র। আচ্ছা, আমি আগে চিত্র এঁকে নিই, পরে অন্তকেন্দ্র বুঝাইতেছি। এরপর দিল অন্তকেন্দ্রটা, ধরো আমি এখান থেকে এই পর্যন্ত এইভাবে টানলাম, এই রেখা বরাবর আমার রেখাটা আছে, ঠিক আছে? এটাকে আমরা নাম দিচ্ছি ডি বিন্দু, এটাকে আমরা নাম দিচ্ছি কি বিন্দু? ডি বিন্দু। তাহলে অন্তকেন্দ্রটা এই জায়গায় আছে, সেটা নাম ওনারা দিচ্ছে আই বিন্দু, হ্যাঁ, এ বি সি ডি, হ্যাঁ। তাহলে এই জায়গায় আমাদের 3টা বল কাজ করতেছে, সেটা হচ্ছে একটা হলো পি বল প্লাস কিউ বল প্লাস হচ্ছে আর বল, ঠিক আছে? 3টা বল কাজ করতেছে। ওকে, আর কি বস্তু বলা আছে? নাই। 3টা বিন্দু অন্তকেন্দ্র প্রমাণ করে, এখানে আমাকে চিত্র দেওয়া আছে। আচ্ছা, আমি চিত্রটা এখন বুঝাই, আগে অন্তকেন্দ্রটা বুঝাই। অন্তকেন্দ্র কাকে বলে? অন্তকেন্দ্র হচ্ছে, মনে করে একটা ত্রিভুজের অন্তকেন্দ্র, তাহলে এই ত্রিভুজটা আমাকে যদি দেওয়া থাকে, এই ত্রিভুজের অন্তকেন্দ্র হলো, যে অন্তকেন্দ্র কীভাবে তৈরি হয়, এই যে ত্রিভুজের 3টা শীর্ষকোণ আছে না, এ একটা শীর্ষকোণ, এ একটা শীর্ষকোণ, এ একটা শীর্ষকোণ, 3টা শীর্ষকোণের সমদ্বিখণ্ডক, 3টা শীর্ষকোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করবে, 3টা শীর্ষবিন্দুর সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করবে, মনে করো এই বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে? তাহলে এই বিন্দুটাকে বলা হয় ওই ত্রিভুজের অন্তকেন্দ্র। ক্লিয়ার? একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর সমদ্বিখণ্ডক, মানে এই কোণটা যদি এ হয়, এটাও আমাদের a/2 হবে, এটাও a/2 হবে, মানে মূল কথা হলো এটা। তাহলে এটা হচ্ছে অন্তকেন্দ্র, তার মানে আইটা আমাদের অন্তকেন্দ্র, এটা ওনারা দিয়ে দিছে। আর 3টা বল, এখানে একটা বল কিউ, আর এখানে একটা বল আর, এখানে একটা বল পি কাজ করতেছে। এখন আমার মেইন কথা যেটা প্রশ্নে তোমাকে যেটা বোঝানো হয়েছে, এখানে প্রশ্নটা এক্স্যাক্টলি যেহেতু চিত্র দেওয়া এক্স্যাক্টলি ক্লিয়ার না, তাহলে ভাষাগতভাবে বললে একটু বুঝতে পারবা যে বলদ্বয় সমান ও সদৃশ্য। 3টা বল যেহেতু সদৃশ সমান্তরাল বল, আশা করি সদৃশ সমান্তরাল বলের কনসেপ্টটা ক্লিয়ার। সদৃশ সমান্তরাল বল, ঠিক আছে? মানে বল 3টা সমান্তরালে কাজ করতেছে এবং একই দিকে কাজ করতেছে, যদি কাজ করে তাহলে বলদ্বয়কে কি বলা হয়? সদৃশ সমান্তরাল বল বলা হয়। তাহলে সদৃশ সমান্তরাল বল, এই 3টা বলের লব্ধি অন্তকেন্দ্র আই বিন্দুতে কি অবস্থান করতেছে। আই বিন্দুতে অবস্থান করার কারণে আমাদের যে এই যে 3টা বল কি আছে? সাম্যাবস্থায় আছে। এই কথাটাই তোমাকে এখানে বোঝানো হয়েছে। আমি আবার বলতেছি যে এখানে এই যে পি প্লাস কিউ আর দ্বারা কি বোঝানো হয়েছে? এবিসি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুতে 3টা বল কাজ করতেছে, সদৃশ সমান্তরাল বল। এই সদৃশ সমান্তরাল বলদ্বয়ের যে লব্ধিটা কাজ করতেছে ওই ত্রিভুজের অন্তকেন্দ্র আইতে, ঠিক আছে? কাজ করার পরে নেই বল 3টা কি আছে? সাম্যাবস্থায় আছে। এই হচ্ছে এই চিত্রের মিনিং। এখন বস্তু সাম্যাবস্থায় থাকলে, যখন 3টা বল কাজটা করছে তাকে বস্তু সাম্যাবস্থায় থাকে, তখন আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করি? সদৃশ সমান্তরাল বলের যে সূত্রটা আছে সেই সূত্রটাতে আমাদের অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? সদৃশ সমান্তরাল বলের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখানে এই অ্যাপ্লাইটা আমরা করব, ঠিক আছে? এটা সহজ অ্যাপ্লাই করাটা। এখানে অ্যাপ্লাই করার আগে আরেকটা জিনিস আমরা একটু বুঝি। আমরা কিন্তু সদৃশ সমান্তরাল বলের সূত্র প্রয়োগ করছিলাম যে কোনো 2টা বলের ক্ষেত্রে, 3টা বলের ক্ষেত্রে কিন্তু নয়। আমরা সদৃশ সমান্তরাল বলের যে অঙ্কগুলো ছিল সেখানে কিন্তু আমরা ম্যাক্সিমাম অঙ্কগুলো আমাদের 2টা বলের ক্ষেত্রে শেখা হয়েছিল। এখন এখানে আমাদের 3টা বল দেওয়া আছে, তাহলে এখন কাজটা কি করবে একটু চিন্তা করো। আমি যদি ভাষাগত লিখে দিই, যে মনে করো যে মনে করি না, ঠিক আছে? যে এখানে কিউ, দেখো গ নম্বর কোয়েশ্চেন, ঠিক আছে? কিউ ও আর সদৃশ ও সমান্তরাল বলের লব্ধি। এখন মনে করো যে সদৃশ সমান্তরাল বল, এই যে আমাদের এই বি সি বাহুটা ধরে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের বি আর এটা হচ্ছে সি। ক্লিয়ার? তাহলে এখানে যে বলটা কাজ করতেছে সেই বলটা হচ্ছে আমাদের কিউ বল, আর এখানে যে বলটা কাজ করতেছে সেই বলটা হচ্ছে আমাদের আর বল। তাহলে এদের লব্ধিটা কোথায় হবে? 2টা সদৃশ সমান্তরাল বলের সূত্র অনুসারে এদের লব্ধি কোথায় হওয়া উচিত?
অবশ্যই বি এবং সি এর মধ্যে বা দুইটা বলের মাঝখানে, দুইটা বলের মাঝখানে না। এখানে কথা থাকে, পরবর্তীতে আমরা একটা কনসেপ্ট শিখছিলাম যে যে বলটা বড় সেই বলের দিকে লব্ধির ক্রিয়াবিন্দুটা থাকে। কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এখান থেকে কোন বলটা বড় সেটা বলা যাচ্ছে না, আমরা ধরে নিচ্ছি কোথাও এক জায়গায় ক্রিয়াবিন্দুটা আছে, মনে করি এই জায়গায় ক্রিয়া লব্ধিটা আছে, ঠিক আছে। ধরো এটা হচ্ছে ধরো এ বিন্দু, এ বিন্দু না, ধরো এম বিন্দু, ও সরি ডি বিন্দু, ঠিক আছে, ডি বিন্দু কনফার্ম, কারণ কাহিনী আছে। তাহলে লব্ধিটা ডি বিন্দুতে আছে, যে লব্ধিটা কত, কিউ প্লাস আর, কিউ প্লাস আর না, এই দুইটা বল সদৃশ সমান্তরাল, তাহলে এর বদলে লব্ধিটা কত, কিউ প্লাস আর। এতটুকু তো ক্লিয়ার? অবশ্যই, হ্যাঁ অবশ্যই ক্লিয়ার যে এই দুইটা বল থাকলে পি কিউ, মনে করো ওইসব কিছুই নেই, তোমাকে জাস্ট দুইটা বল দেওয়া আছে, একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে আর। এই দুইটা বলের লব্ধি এতটুকু আমরা ক্লিয়ার যে ডি বিন্দুতে ক্লিয়ার হতো, এবং দুইটা বলের লব্ধি কত, কিউ প্লাস আর, এতটুকু আমরা ক্লিয়ার। তাহলে আমরা এত লিখবো যে সদৃশ সমান্তরাল বলের লব্ধি কত, কিউ প্লাস আর, কিউ প্লাস আর, এটা হচ্ছে আমাদের দুইটা বলের লব্ধি। কোথায় কাজ হতো, ডি বিন্দুতে। আচ্ছা, এটা তো আমরা এই চিত্রের ক্ষেত্রে বলতেছি, আমরা এই চিত্রটা এর সাথে তুলনা করবো, একটু ক্লিয়ার ও তাকো। তাহলে আর ওকে, এখন আমি এই চিত্রটা যদি এখানে তুলনা করি, যে এই যে বিসি বাহুর দুইটা বলের লব্ধি এই বিন্দুতেই আছে, কোন বিন্দুতে, ডি বিন্দুতেই আছে, তাহলে কিউ প্লাস আরটা এই ডি বিন্দুতেই কাজ করতেছে। এখন তোমার মনে মনে প্রশ্ন থাকতে পারে যে কি করেন, জোর করে আপনি কিউ ডি বিন্দুতে দিবেন, এই জায়গা তো হইতে পারে, এই জায়গা তো হইতে পারে, কারণ কিছুক্ষণ আগে তো আপনি বলছেন যে পি বল বড় না আর বল বড়, সেটা আমরা বলে নাই, প্রশ্নও বলে নাই, কোথাও বলে না, আমরা জানিও না। তাহলে এদিকেও তো কাজ করতে পারে বা এদিকেও কাজ করতে পারে, ডি বলে কেমনি হবে? লজিক হচ্ছে যে এখানে এই দিক বরাবর, মনে করো এটা তো আমাদের ডি বিন্দু ছিল, তাই না, এটা আমাদের ডি বিন্দু ছিল, আমি বলতেছি যে ডি বিন্দুতেই দুইটা বলের লব্ধি কাজ করতেছে। কি কারণে, দেখো এই যে বরাবর কি ছিল, এখানে কি এ বল ছিল না আমাদের, পি বল, ঠিক আছে, মনে হয় এই জায়গায় যে আমাদের বলটা ছিল সেটা কি বল ছিল, পি বলটা ছিল এ বিন্দুতে, ঠিক আছে। তাহলে এখন আমার চিন্তা অনুসারে যে এই দিকে মূল কথা হচ্ছে যে এটাকে যদি আমরা একটু এইদিকে বাঁকায় দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ধর এদিকে লব্ধিটা, এখন মনে করে এগুলো নাই, কি নাই, এগুলো নাই। এখন এই জায়গায় একটা বল কাজ করতেছে এইদিকে, আর এই জায়গায় একটা বল কাজ করতেছে হচ্ছে এইদিকে, এই বলটা হচ্ছে কত, কিউ প্লাস আর, আর এই বলটা কত হচ্ছে পি। তাহলে এদের লব্ধি কি, এই দুই বলের মাঝখানে কোথাও এক জায়গায় কাজ করবে, তার মানে কি এই জায়গায় কাজ করবে। তাহলে এই দুই বলের লব্ধি কি, দুইটা বলের সমষ্টি, মানে যেহেতু সদৃশ সমান্তরাল বল, এরা সমান্তরাল এবং কি একইমুখী, তার মানে এই দুই বলের লব্ধি কোথায় কাজ করবে, অবশ্যই এই জায়গায় কাজ করবে, পি প্লাস কিউ প্লাস কত আর, এটা হবে। কথা কি বুঝতে পারছো, মানে এই এতটুকু ক্লিয়ার। তাহলে এই যে বল দুইটা কোথায় থেকে আনছিলাম, এই দুই বল ছিল হচ্ছে, এখানে একটা বল কাজ করতেছিল যেটা হচ্ছে আর বল, আবার এই জায়গায় একটা বল কাজ করতেছিল যেটা ছিল কিউ বল, ঠিক আছে। তার মানে আমরা এই দুই বলের লব্ধি কিউ আর এখানে একটা বল আর এই বলের লব্ধি এখানে মিলতেছে, তার মানে কি এই দুই বলের লব্ধি কনফার্ম ডি বিন্দুতে কাজ করবে। এতটুকু কি ক্লিয়ার? আমি আবার বলতেছি, আমাদের এই দুইটা বলের লব্ধি এই ডি বিন্দুতে এই বিন্দুতে কাজ করতেছে, ঠিক আছে, যেটা হচ্ছে কিউ প্লাস আর। এখন মনে করো এই দিক বরাবরও দুইটা বল কাজ করতেছে, মনে করেন দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে ডি বিন্দুতে কার্যত একটা বল আর একটা হচ্ছে পি বিন্দু। তাহলে এদের লব্ধিটা কোথায় হবে, অবশ্যই এই দুই বলের মাঝখানে হবে, ঠিক আছে। তাহলে এই বলের মাঝখানে পি প্লাস কিউ আর। এখন কত হচ্ছে যে দুই বলের লব্ধি কত, দুইটা বলের সমষ্টি, একটা বল হচ্ছিল এইটা আর একটা বল হচ্ছে পি, দুইটা বলের সমষ্টি কত, পি প্লাস কিউ আর, যেটা এই বিন্দুতে কাজ করতেছে, ঠিক আছে। তার মানে এই দুইটা বলের লব্ধি যদি এটা হয়, এই দুইটা বলের লব্ধি, তাহলে এই কিউ প্লাসটা আরটা তো এই পি কিউ প্লাস আর এর লব্ধি, কিউ প্লাস আর এর লব্ধি না। তার মানে এই বল আর এই বলের সমষ্টি যদি এই বলের এটা হয়, আর এই দুই বলের সমষ্টি যদি এটা হয়, তাহলে এই দুই বলের লব্ধি এই বিন্দুতে যে কার্যত সেটা কি আমরা বলতে পারি না? অবশ্যই বলতে পারি, ঠিক আছে। এই হচ্ছে এই চিত্রটা, যাতে আমি চিত্রটা নষ্ট করলাম না, আলাদাভাবে তোমাকে আইক্যা বুঝাইলাম যে আসলে আমাদের এই যে ডি বিন্দুতেই যে কিউ প্লাস আর এর লব্ধি কি আছে, কাজ করতেছে, বা লব্ধি ডি বিন্দুতে যে অবস্থিত সেটা হচ্ছে এই অনুসরণীর, মানে বল পরিকেন্দ্র, লম্বকেন্দ্র এবং অন্তকেন্দ্র রিলেটেড যত অঙ্ক আসবে সকল অঙ্কের ক্ষেত্রে এই কনসেপ্টটা একই থাকবে, ঠিক আছে। তাহলে বি বিন্দুতে এবং সি বিন্দুতে দুইটা বলের লব্ধি যদি পি কিউ প্লাস আর হয়, এবং এই রেখা বরাবর দুইটা বল যে কাজ করতেছে, একটা পি বল আর এই বলের লব্ধি আই বিন্দুতে কাজ করতেছে, আর নাহলে আমাদের এটা মিলানোটা পসিবল হবে না, কারণ আমরা সূত্রই শিখছি দুইটা বলের উপরে সদৃশ সমান্তরাল। আমরা এখন এই যে একটা বলকে এখান থেকে এই বলটাকে আমরা বের করে নিলাম, এখন এই বরাবর আমরা বিসি বরাবর নিয়ে কাজ করব, ঠিক আছে।
সূত্র প্রয়োগ করব। ভাষাগতভাবে কি লিখবো? কিউ এবং আর সদৃশ সমান্তরাল বলে লব্ধি কিউ প্লাস আর এই বিসি রেখার কোনো এক বিন্দুতে কি করতেছে? অবস্থিত। ঠিক আছে, বি ও সি রেখার আরেকটা যে লেখো যে পি কিউ আর এর সদৃশ সমান্তরাল বলে লব্ধি এত। এখন যদি আমরা এটা লিখি যে এডি পি ও কিউ প্লাস আর এর, ঠিক আছে, এখন যদি আবার আমরা এই কথাটা এইভাবে লিখি যে আবার কি লিখবো? পি ও কিউ প্লাস আর, নাকি কিউ প্লাস আর এর লব্ধি, যা আমরা চিত্র আগে দেখছি, এর লব্ধি চিত্র মতে আই বিন্দুতে। ঠিক আছে, এর লব্ধি কত? পি প্লাস কিউ আর আর লব্ধি কত? আচ্ছা লব্ধি লিখে নাও, পি প্লাস কিউ প্লাস কত আর, এর লব্ধি হচ্ছে এত, যা চিত্রে চিত্রে কোন বিন্দুতে কাজ করতেছে? আই বিন্দুতে। ঠিক আছে, আই বিন্দুতে অবস্থিত। সুতরাং আমরা এটা বলতে পারি যে সুতরাং যে তাহলে বি এবং সি এবং পি ও কিউ এর লব্ধি ডি বিন্দুতে অবস্থিত। সুতরাং পি ও কিউ এর লব্ধি কত? পি প্লাস কিউ কোন বিন্দুতে অবস্থিত? পি প্লাস কিউ ডি বিন্দুতে অবস্থিত। এই কথাটা আমরা বলতে পারি। এই ডি বিন্দুতে যে অবস্থিত এটা প্রমাণ দেওয়ার জন্য এত পেশাল পারলাম আর কি, আর কোনো কারণ নেই। তাহলে আমরা এখন কি লিখতে তাহলে এখন অবস্থিত, তাহলে আমরা এখন কি লিখতে পারি? সদৃশ সমান্তরাল বলের ক্রিয়াবিন্দু নির্ণয়ের যে সূত্রটা ছিল সেখান থেকে আমরা কি লিখতে পারি? যে ক্রিয়াবিন্দু নির্ণয়ের সূত্রটা যে কোনো বল, মানে আমরা কিউ বল নিচ্ছি, যে কোনো বল, তাহলে আমরা জানি, এখানে লিখে নাও, আমরা কি জানি? যে কোনো বল কিউ এর সাথে গুণাকারে কি আসে? কিউ বল, এই বল থেকে লব্ধির ক্রিয়াবিন্দুর মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছিল বিডি, ঠিক আছে, ইকুয়াল টু অপর বল মানে কত? আর, ঠিক আছে, ইন্টু কত? ক্রিয়াবিন্দুর মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছিল সিডি। ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি। কথা কি বুঝাইতে পারছি? এই থিওরি কিন্তু আমরা জানি। এখন আমরা কিন্তু তিনটা বলের ক্ষেত্রে এই থিওরিটা প্রয়োগ করতে পারতাম না, আমরা তিনটা বলকে একটা বলে কনভার্ট করে দুইটা বলে কনভার্ট করছি। মূল কথা হচ্ছে এটা, মানে এত পেশাল পাড়ার মূল হচ্ছিল আমাদের তিনটা বল নিয়ে কাজ করাটা পসিবল না। আমরা এখন তিনটা বলকে দুইটা বলে নিয়ে কাজ করব, আর দুইটা বলের লব্ধিকে অপর বলের লব্ধি যে এটা হবে সেটা আমরা প্রমাণটা এই পেশালে দিচ্ছি। ঠিক আছে, এখন এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, প্রমাণটা কি করতে হবে, এখান পর্যন্ত আমাদের ক্লিয়ার। এই পর্যন্ত আমি আবার বলতেছি, একটা ত্রিভুজের অন্তকেন্দ্র, পরিকেন্দ্র এবং লম্বকেন্দ্র রিলেটেড যত উপপাদ্য আসবে, মানে অঙ্ক আসবে এই স্থিতিবিদ্যায়, সকল অঙ্কে এই এতটুকু লাইন ঠিক থাকবে, এতটুকু সকল অঙ্কে এই কথাটা লিখতে হবে এবং এই কনসেপ্টটা লিখতে হবে। এর পরবর্তী হচ্ছে হলো প্রমাণের উপরে ডিপেন্ড করে আমার বিভিন্ন ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে প্রমাণটা কি করতে হবে একটু ভালো করে লক্ষ্য করো। প্রমাণে হচ্ছিল যে এক পাশে বল আছে, এক পাশে বল আছে আর এক পাশে এবিসি আছে। এখন এই এবিসিটা কিন্তু আমরা জানি যে এবিসি হচ্ছে, যদি এ হচ্ছে আমাদের যদি ত্রিভুজটা হয়, যেটা যদি এ বি সি ত্রিভুজ হয়, তাহলে এই বিসি বাহু দৈর্ঘ্য হচ্ছে এ এবং এসি বাহু দৈর্ঘ্য হচ্ছে বি আর সি বাহু দৈর্ঘ্য হচ্ছে এবি বাহু দৈর্ঘ্য হচ্ছে সি। কারণ আমরা ত্রিভুজের বাহু নামকরণ থেকে জানি যে শীর্ষের বিপরীতে যে বাহু থাকে সেই বাহুর নাম হয় ওই শীর্ষের স্মল লেটারে, এটা কিন্তু আমরা জানি। তাহলে এবিসি হচ্ছে, তাহলে আমাকে এখন যে কাজটা করতে হবে যে এই জায়গাগুলো থেকে ঘুরায় পেঁচায়া আমাকে কি করতে হবে? এবি বাহু আনতে হবে, এসি বাহু আনতে হবে, বিসি বাহু আনতে হবে। ঠিক আছে, এখন আসো এখান থেকে আমরা ঘোরানি পেঁচানি শুরু করি। তাহলে এটাকে আমরা কিভাবে সমাধান করব? এটাকে আমরা লিখবো যে বাহুগুলো এক পাশ করো আর এইগুলোকে একবার কিউ বাই আর, ঠিক আছে, কত কিউ বাই আর আনছি, তার মানে সিডি বাই হচ্ছিল বিডি, এতটুকু আমরা পাইলাম। কিউ বাই আর তো আমাদের এই পাশে আছেই, হ্যাঁ, তাহলে এটা নিয়ে চিন্তা করা দরকার না, আমাকে হচ্ছে সিডি আর বিডিকে কনভার্ট করা। এখন সিডি বিডি কিভাবে কনভার্ট করব? সিডি বিডি, সিডি আমাদের কতটুক? সিডি হচ্ছে আমাদের এতটুক, ঠিক আছে, সিডি আমাদের এতটুক, ক্লিয়ার, আর বিডি হচ্ছে আমাদের এতটুক। বিডি আমাদের কতটুক? বিডি হলো আমাদের এতটুক। এই যে ওনারা দুজনের সাথে একটা দাঁড় করাইতে হবে। তাহলে আমি আসো এখানে আমাদের যে অংশটা আসবে অংশটা তোমরা লিখবা। এখান থেকে আমরা একটু অন্য কিছু প্রুফ করি। কীরকম কিছু প্রুফ করব? দেখো এখানে দুইটা ত্রিভুজ আছে, বিডি এবং সিডি রিলেটেড দুইটা ত্রিভুজ। একটা ত্রিভুজ হচ্ছে কত ত্রিভুজ, একটা হচ্ছে এ বি ডি ত্রিভুজ, আর আরেকটা ত্রিভুজ কত আছে? আরেকটা ত্রিভুজ হচ্ছে যে আরেকটা ত্রিভুজ হলো আমাদের এটা এ ডি সি, ঠিক আছে, এ ডি সি, এই দুই রিলেটেড দুইটা ত্রিভুজ আছে। ঠিক আছে, তাহলে এই রিলেটেড যদি দুইটা ত্রিভুজ আসে তাহলে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি। এডি বাহুটা কি কমন না? এডি বাহুটা কমন, তাহলে এডি বাহুটা যদি কমন নেই তাহলে আমরা লিখতে পারি যে এডি বাহু হলো হচ্ছে কমন। ঠিক আছে,
তাহলে এডি বাহু আমাদের আছে কে, আছে হচ্ছে আমাদের বিডি, আছে হচ্ছে আমাদের বিডি, ঠিক আছে। আনতে হবে কাকে, এডি বাহুর সাথে আছে হচ্ছে বিডি, আনতে হবে এবি, আমাকে আছে হচ্ছে হলো বিডি, আনতে হবে হলো এবি, ঠিক আছে। তাহলে এই দুই বাহু রিলেটেড নিয়ে আমাদের কাজ, কথাকে বুঝাইতে পারছি। তাহলে এই ত্রিভুজে দুজে আমরা এখন সাইন রুলস অ্যাপ্লাই করি। এই ত্রিভুজে আমরা এখন কি রুলস অ্যাপ্লাই করব, ত্রিভুজের সাইন রুলস। তাহলে ত্রিভুজের সাইন রুলসটা কি জানি, এবিসিডি ত্রিভুজের সাইন সূত্র থেকে পাই, সাইন কত সূত্র, এবিসি ত্রিভুজের সাইন সূত্র আছে, এটা পরে লিখতেছি, একই কথা হবে। সাইন সূত্র থেকে, তাহলে এবিসি ত্রিভুজের সাইন সূত্র থেকে কি পাই, যে এবিসি ত্রিভুজের সাইন সূত্র, ঠিক আছে। আপাতত এবিসি ত্রিভুজ নিয়ে কাজ করতেছি। তাহলে যে কোনো বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ, তাহলে বিডি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, বিডি বাহুর দৈর্ঘ্য, বিডি সাইন সূত্র, বিডি থেকে তার বিপরীত কোণের সাইন অনুপাত, তাহলে বিপরীত কোণ কত, সাইন বিপরীত কোণ মানে বি এ ডি, ঠিক আছে, বি এ ডি ইকুয়াল টু এডি, ঠিক আছে, এডি বাই কত সাইন অনুপাত, ঠিক আছে, তার বিপরীত কোণ কত, এই কোণ, ঠিক আছে, এই বাহুর বিপরীত কোণ কিন্তু এই কোণ এ বি ডি, কোণ এ বি ডি, ঠিক আছে, এ বি ডি, ওকে, এ বি ডি, ঠিক আছে। এ হচ্ছে কাজটা। পরবর্তীতে আমরা যে কাজটা করব, যে এবিডি, এখন আমাদের পরবর্তী কোণটা কি, পরবর্তীটা হচ্ছে হলো এবি, ঠিক আছে। এবি অবশ্য নেওয়ার দরকার নাই, এবি আমাদের লাগবে না। এবি বাই তার বিপরীত কোণ কোনটা, এটা, ঠিক আছে। তার মানে এই কোণটা কত, সাইন এ ডিবি, এ ডিবি, এ ডিবি, হ্যাঁ, কোণ এ ডিবি, এটা আমাদের আসলো। এখন আমাদের যে কাজটা আছে, যে এখান থেকে আমরা এবি নিব না, সরি এখানে বল হয়েছে এবি নিব না, আমরা এখানে একটু কাজ করে ফেলতে পারি। দেখো আমার এডি বাহুটা মনে রাখবা, ক্লোটা তোমাদেরকে একটু বলে দেই, যে এখানে এডি যে বাহুটা থাকবে, দুইটা ত্রিভুজের এডি বাহু না, এটা কমন রাখবা। তাহলে এখান তো বি দিয়ে আমাদের এডি কমন, এই দুইটা নিয়ে কাজ করব, মানে হচ্ছে এই দুইটা নিয়ে কাজ করব, ঠিক আছে, এই দুইটা নিয়ে আমাদের কাজ, আর বাকিটা কাজ লাগবে না, এটা আমাদের লাগবে না, ঠিক আছে। মন থাকে জানো, যেটা আমাকে দেওয়া এখানে পাবো এই বাহুটা, আর যে বাহুটা দুইটা ত্রিভুজের কমন থাকবে, ওই বাহুটা দুইটা রিলেটেড যে অনুপাতটা আসবে, দুইটা আসবে, এটা নিয়ে আমরা কাজ করব। তাহলে এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, সে কাজটা হচ্ছে যে সমাধান করি। তাহলে বা কী পাবো, বা পাবো হচ্ছিল যে বিডি, ঠিক আছে, বি ডি বাই হচ্ছে এডিটা যদি এখানে নিয়ে পড়ি, এডি ইজিকুল এটা এখানে চলে যাবে, তার মানে তাকে হলো সাইন কত, সাইন কোণ কত বি এ ডি, ঠিক আছে, বাই হচ্ছে হলো সাইন কোণ কত এ বি ডি, এতটুকু আমরা পাইলাম। এখন যদি আমি এই সেম কাজটা, হ্যাঁ, সেম কাজটা যদি আমি অপর ত্রিভুজের জন্য করি, ত্রিভুজ কত, যে এখন আমি আর লিখতেছি না, আমি ত্রিভুজটা এখন কোনটা, ত্রিভুজটা হচ্ছে হলো এ ডিসি, এ ডি সি ত্রিভুজের ক্ষেত্রে সাইন সূত্র যদি অ্যাপ্লাই করি, তখন আমাদের দরকার কার, সিডি, তার মানে হলো সিডি বাই কত সাইন এর বিপরীত কোণ মানে কত, এই কোণ, ঠিক আছে, কোণ সাইন কত, কোণ কত ডি এ সি, কোণ ডি এ সি, ঠিক আছে, বিপরীত কোণ সিডি যে বাহু নেব তার সাইন রুলস অ্যাপ্লাই, সেম কাজ কিন্তু এখানে যা করতেছি এখানে তাই, সমান সমান নিচ্ছে, করেছিলাম কমন বাহুটা নিতে এডি, তাহলে এডি নিব, ঠিক আছে, এর বিপরীত কোণ কোনটা, এটা এটা এ সি ডি, সাইন কত কোণ এ সি ডি, সেম কাজ। তাহলে এখান থেকে যদি আমি এই কাজটা করি, যে সিডি বাই কত এডি, ঠিক আছে, ইকুয়াল টু কত সাইন কোণ ডি এ সি বাই হচ্ছে হলো সাইন কত এ সি ডি, এতটুকু আমরা পাইলাম। ক্লিয়ার? এখান থেকে এই জিনিসটা এটা লেখার দরকার নাই এখান থেকে। তাহলে যেহেতু আমরা এইভাবে আসছে, আমরা একটু কাজ করি, যে বা কিউ ইন্টু এই বিডিকে একই বাহু দ্বারা আমরা উভয়কে ভাগ করে দিই, একই জিনিস দ্বারা তো ভাগ করতেই পারি নাকি, বিডি বাই এডি ইকুয়াল টু আর ইন্টু কত সিডি বাই এডি, ঠিক আছে না, একই জিনিস দ্বারা উভয়কে ভাগ করে দিলাম। তাহলে বা এখান থেকে আমরা যেটা লিখতে পারি, যে এই যে সাইন সিডি বাই এডি, ঠিক আছে, এটা সমান সমান কে, এটা সমান সমান হবে যে বিডি বাই এডি, বিডি বাই এডি সমান হচ্ছিল এটা, ঠিক আছে, কত কিউ ইন্টু সাইন, ঠিক আছে, বিডি কত সাইন বি এডি, এখানে দেখো কিছু একটা বাদ দেওয়া যায় মনে, যে কোণ বি এডি, আচ্ছা এখানে লিখি কোণ বি এ ডি, ঠিক আছে, বাই কত পাইছি, বাই পাইছি হচ্ছিল যে সাইন এ বিডি, সাইন কত কোণ এ বি ডি, এটা পাইলাম সমান সমান আর ইন্টু এখানে কত আছে সিডি বাই এডি, সিডি বাই এডি সমান কত সাইন,
ঠিক আছে, কোণ কত ডি এ সি সাইন কত হবে কোণ কত এ সি ডি, এ সি ডি। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো সবাই যে এই দুইটা তো আমাদের ত্রিভুজের সাইন সূত্র অনুসারে আসছে, আর বাকিগুলো তো এইভাবেই। ঠিক আছে, এখন আমরা একটা জিনিস দেখো যে বা কিউ ইন্টু, ঠিক আছে, যে এখান থেকে সাইন বিএডি, সাইন বিএডি আমরা বলছিলাম অন্তকেন্দ্রে কেমন তৈরি হয়, একটা কোষিষ্ঠ যেহেতু একটা রেখা এই বিন্দুতে ছেদ করছে, আরেকটা যদি এই বিন্দুতে যায়, আরেকটা যদি এই দিকে আসে, তাহলে এই কোণটা কিন্তু a/2, ঠিক আছে, আবার এই কোণটাও কত a/2, কারণ অন্তকেন্দ্র তৈরি হয় কোণের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক। তার মানে আমরা কোণ কিউ ইন্টু কত লিখতে পারি, যে সাইন এবিডি আছে, ভালো কথা, তাহলে সাইন এবিডি ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি যে কোণ কত বিএসডি, বিএডি সমান কত a/2, a/2 এটা লিখতে পারি। আর নিচে যেটা আছে সাইন কোণ কত এ বিডি, এটা ভেবে থাকলো, আর ইন্টু সাইন ডিএসসি, ডিএসসি এটাও কত a/2, ঠিক আছে, a/2, ক্লিয়ার। তাহলে সাইন এখানে থাকলো হচ্ছে কোণ এসি ডি, বুঝাইতে পারছি। তাহলে এখান থেকে উভয় পক্ষ থেকে a/2 কি কাটাকাটি, তাহলে তাকে কত, তাকে হচ্ছে কিউ বাই কত সাইন কত কোণ কত এ বিডি, এটা তাকে ইকুয়াল টু হচ্ছিল আর সাইন কত থাকে কোণ এ সি ডি তাকে, এটা আমাদের পাইলাম। এখন এখান থেকে আমাদের কি করতে হবে যে এ বিডি এসিডি, ক্লিয়ার, এ বিডি আর এ সি ডি এটা আমাদের আসলো। এখন এই কোণ সমান কি লেখা যায়, এখন আমরা টোটাল ত্রিভুজটা নিয়ে যদি সাইন সূত্র অ্যাপ্লাই করি, মনে করো টোটাল ত্রিভুজটা, তাহলে উপরেগুলো আমি মুছে দিলাম, ঠিক আছে, উপরেগুলো মুছে দিলাম, এগুলো আমাদের আর প্রয়োজন নেই। তাহলে এখান থেকে দেখো আমি যদি ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এ বি সি টোটাল ত্রিভুজটা আমাদের সাইন সূত্র হতে পাই, যে সাইন সূত্র হতে পাই, ঠিক আছে, তাহলে কি পাবো এ বাই, এ বাই মানে এ বিপরীত বাহু, এই যে বাহু, ঠিক আছে না, এ বিপরীত বাহু ত্রিভুজের সাইন সূত্র, যদি এটা এবিসি ত্রিভুজ হয়, এ দুত্রি, এ বি সি ত্রিভুজ যদি হয়, এটা এ, মনে করো এটা বি, এটা সি, তাহলে এ বাহুর দৈর্ঘ্য কত বলছিলাম, এ বাহুর দৈর্ঘ্য বি, এ বাহুর দৈর্ঘ্য সি। তাহলে আমি যদি এ বাহু নেই, এ বাই কত সাইন কোণ কত এ, মানে হচ্ছে বি এস সি, ঠিক আছে, বি এ সি ইকুয়াল টু যদি আমি লিখি বি কত হবে সাইন বি কোণ, বি কোণ এ বিপরীত কোণ এ বি সি কোণ এ বি সি ইকুয়াল টু সি কত সাইন কোণ কত হবে কোণ সি বাহু এর বিপরীত কোণ এ সি বি, এ সি বি, এটা আমাদের আসবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের হিসাবটা। এখান থেকে দেখো যে আমরা এখানে কি আছে, এখানে এটা ইকুয়াল টু কত থাকে, এটা ইকুয়াল টু হচ্ছে পরিবারসদ্য 2r, বুঝতে পারছো। তাহলে এই জায়গা থেকে যদি আমরা এবিডি, এবিডি মানে হচ্ছে হলো এবিডি মানে হচ্ছে এবিসি, এবিডিকে আমরা এবিসি লিখতে পারি, কোনো প্রবলেম নেই, কোণের মান চেঞ্জ হবে না। এসিডিকে আমরা এসিবি লিখতে পারি, কোনো কোণের মান চেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে আমাদের এবিসি এর মান লাগবে, এবিসি এর মান লাগবে, এবিসি, এবিসি কোথায় আছে এটা, তাহলে আমি এটা সমান কি এটা লিখতে পারি না, তাহলে এখান থেকে বি ইকুয়াল টু কত পাই, বি ইকুয়াল টু পাই হচ্ছে হলো 2r ইন্টু কত সাইন কোণ এ বি সি, আর কি আছে এসিবি এটা, তাহলে আমি সি ইকুয়াল টু কত লিখতে পারি 2r সাইন কোণ কত এসিবি, মানে এই দুইটা নিয়ে, ক্লিয়ার। তাহলে আমি এই দুইটা সমান, যে এটা সমান আমরা কি 2rটা যদি পাশে নিয়ে পড়ি, তাহলে লিখতে পারি বি বাই 2r ইকুয়াল টু হলো এটা, আবার এটাও যদি আমি পাশে নিয়ে পড়ি, তাহলে সি বাই কত 2r ইকুয়াল টু কত এটা। তাহলে এই দুইটা মান আমরা এখানে বসাই দেব, ঠিক আছে। তাহলে এই দুইটা যদি এখন বসাই, তাহলে আমরা যেটা পাচ্ছি যে এ পাশে উপরে লিখি, যে এখান পরে আমরা উপরে লিখি, উপরে উপরে উপরে, হ্যাঁ আচ্ছা এই পাশে লিখি, ওটা মুছা যাবে না, এটা আমাদের আর প্রয়োজন নেই। তাহলে এখান থেকে যদি আমি এখানে লিখি, যে এখান থেকে মান বসাই, তাহলে বা কত হবে কিউ ইন্টু যে সাইন এবিসি, সাইন এবিসির মান কত বি বাই 2r, তাহলে মানে কিউ ইন্টু কত বি বাই 2r, ঠিক আছে। এরপরে কত ও কিউ বাই, তো এটা হ্যাঁ কিউ বাই না, হ্যাঁ কিউ বাই, সরি হ্যাঁ কিউ বাই হবে, ভুল লিখছি, যে বা কিউ বাই বি বাই কত 2r, ঠিক আছে, ইকুয়াল টু আর বাই কত, আর বাই আসবে হলো কত সাইন এসিবি, এসিবি মানে সি বাই 2r, সি বাই 2r, বুঝতে পারছো। তাহলে উভয় অংশ থেকে যদি আমি 2r
আর নিচে 2 আর বাদ দিয়ে দিই তাহলে কত থাকে এটা না, তাহলে আমরা সমান সমান কী পাবো কিউ, হ্যাঁ, বাই কত আর ইজিকুয়াল টু কত বি বাই সি। তাহলে এখান থেকে যেটা পাই আমরা যদি এক পাশে লিখি যে বা, তাহলে কিউ বাই আর ইকুয়াল টু কত বি বাই সি। তার মানে এখান থেকে যেটা পাবো সুতরাং যে কিউ অনুপাত আর ইকুয়াল টু কত বি অনুপাত সি। হিসাবটাকে ক্লিয়ার এ পর্যন্ত? এর পরবর্তীতে আমাদের যে কাজটা আছে আরেকটা আনতে হবে। এখন আমাদের একটা রেখা নিয়ে কাজ করছি, এখন যদি আমরা এই রেখাটা নিয়ে কাজ করতাম, মনে করি একটু ভালো করে লক্ষ্য করো, ধরো এই রেখাটা নিয়ে কাজ করতাম, এই রেখাটা বরাবর নিয়ে কাজ করতাম, ঠিক আছে না? তাহলে এই রেখাটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে সেম কথা, এখানে একটা বিন্দু আছে ধরো ই, তাহলে এখানে যেরকম এই দুই বলের লব্ধি এই ডি বিন্দুতে কাজ করতেছিল, আমরা প্রুফ দেখাইছিলাম, ঠিক এই কিউ এবং পি বলের লব্ধি এখন এই বিন্দুতে কাজ করবে, সেটাকে আমি বলতে পারি কিউ এবং এটা হচ্ছে বিন্দুটা ই, তাহলে ই বিন্দু, তাহলে কিউ এবং এ বলের লব্ধি আমাদের এদিক বরাবরই কাজ করবে, সেটা হচ্ছে হলো পি প্লাস কিউ। একথা বলতে পারি না? যে আমি আবার বলতেছি, যেহেতু আমরা এই রেখা বরাবর নিয়ে এই বিসি এর লব্ধি কিউ প্লাস আর ডি বিন্দুতে কাজ করতেছিল, সেটা প্রমাণটা কিন্তু আমরা প্রথমেই দেখছি। এখন যদি আমি বলতে পারি যে এই এ বি এর লব্ধি এই বিন্দুতে কাজ করবে, সেটা আমরা বলতে পারি, কারণ এই বিন্দু আর এই বল আর এই বলের লব্ধি এই বিন্দুতে কাজ করতেছে, একই কথা। সেক্ষেত্রে আমি যেটা পাইছি সেটা কি দেখো, আমি এখন লিখবো অনুরূপভাবে। অনুরূপভাবে বলতেছি কিউ বলটা যে বিন্দুতে কাজ করতেছিল, কিউ বলটা যে বিন্দুতে কাজ করতেছিল, আমাদের কিউ বলটা এই বিন্দুতে কাজ করতেছিল, তাহলে এর অনুপাত কি আসছে বি বাহু, মানে হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, তার মানে তার এই কোণের বিপরীত বাহু। আবার আর বলটা যে বিন্দুতে কাজ করতেছিল, এই বিন্দুতে কাজ করতেছিল, তার অনুপাত কি আসছে, অনুপাত আসছে তার বিপরীত বাহু, ওই শীর্ষের বিপরীত বাহু, মানে হচ্ছে এই বাহু। এখন আমি যদি এখান থেকে কাজ করাই, তাহলে এইখান থেকে আমাদের কিউ বল এখানে কাজ করতেছে, তাহলে এর বিপরীত বাহু কোনটা, এ বি, তাহলে কিউ ইস টু, ঠিক আছে, কিউ ইস টু কত নিব, পি নিব, আমরা কিউ ইস টু পি নিব, ঠিক আছে, ইকুয়াল টু কিউ যে বিন্দুতে কাজ করতেছে এর বিপরীত বাহু কত, এসি, এই বাহুর নাম হলো বি, ইস টু পি এই বিন্দুতে কাজ করতেছে, তাহলে এই বিপরীত বাহু কি বিসি, এই শীর্ষের বিপরীত বাহু বিসি, তাহলে বিসিটার বাহুর দৈর্ঘ্য কত এ, এই হচ্ছে এটা অনুরূপভাবে। আশা করি বুঝতে পারছো। আমি আবার বলতেছি, আমরা যে প্রমাণটা পাইছিলাম, এখানে কিউ বলটা যে বিন্দুতে কাজ করতেছিল, এই বিন্দুতে কাজ করতেছিল, এর এই শীর্ষের বিপরীত বাহুকে এসি এর অনুপাত আসছে, যেটাকে আমরা বি নাম দিই, ঠিক আছে। আর বলটা যে বিন্দুতে কাজ করতেছিল, এই শীর্ষের ত্রিভুজের বিপরীত বাহু মানে এবি, এবি বাহুর নাম এই লেটারে স্মল লেটারে হয়, শীর্ষের স্মল লেটারে হয়, ঠিক আছে। ত্রিভুজের বাহু নামকরণ, আবার বলতেছি ত্রিভুজের বাহু নামকরণ, ত্রিভুজের শীর্ষের বিপরীত বাহু ওই শীর্ষের স্মল লেটারে হবে, ঠিক আছে। তাহলে সি বিন্দু কাজ হলে এই বাহু আছে, তাহলে আমরা যখন এখন কিউ ইস টু পি নিব, তাহলে কিউ বলটা এই বিন্দুতে কাজ করতে এই শীর্ষের বিপরীত বাহু কত এসি, যে বাহুর নাম হচ্ছে বি। আবার সি কত পি বল এই শীর্ষে কাজ করতেছে, তাহলে এই বিপরীত বাহু কত বিসি, তার মানে এই বাহুর নাম হচ্ছে এ। তাহলে সুতরাং আমরা এই দুইটা থেকে কি লিখতে পারি, দুইটা থেকে লিখতে পারি যে পি ইস টু কিউ, ঠিক আছে, ইস টু কত আর ইজ ইকুয়াল টু কত এস টু বি ইস টু কত সি। এই হচ্ছে প্রমাণটা। আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার। তাহলে ঠিক এরকমভাবে আমরা অন্তকেন্দ্র মানে একে অঙ্ক দ্বারা আমরা বুঝাইতে পারি যে এই অনুসরণীতে মানে লাস্টে যে 8.3 যে অনুসরণীটা আছে, সেই অনুসরণীতে এই সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে অন্তকেন্দ্র লম্বকেন্দ্র নিয়ে যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্কই গুরুত্বপূর্ণ। আর প্রত্যেকটা অঙ্কই আমাদের এই যে এই লাইন পর্যন্ত যে বর্ণনা দিয়ে এই পর্যন্ত আসছিলাম এই পর্যন্ত ঠিক থাকবে, আর বাকিগুলো হচ্ছে আমাদের ত্রিভুজের কেন্দ্র মানে অন্তকেন্দ্র লম্বকেন্দ্রের উপরে ডিপেন্ড করে, প্রমাণের উপরে ডিপেন্ড করে কাজ করতে হয়। তাহলে এই ছিল ঢাকা বোর্ড 2023 সালের যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনটার সমাধানটা। আশা করি তোমরা বুঝতে পারছো কি না, একটু ক্লিয়ার, কারণ অনেক পেশাল পারতে হয়েছে, কারণ এই অঙ্কগুলোতে পেশাল পারাটাই বেশি, মানে অঙ্ক যতটা না সহজ তার চেয়ে বেশি সহজ হচ্ছে মানে কি অঙ্ক না যত কঠিন তার চেয়ে বেশি কঠিন হচ্ছে আর কি বোঝানোটা, সহজ কথা যেটা, মানে এখানে অঙ্ক যতটা কঠিন আছে তার থেকে অনেক গুণ কঠিন হচ্ছে অঙ্ক বোঝানোটা। ওকে, তাহলে অবশ্যই বুঝতে পারছো কিনা কমেন্টের মধ্যে একটু বলে যাবে, তাহলে হয়তো আমার একটু ভালো লাগবে। সহজ কথা যেটা যে সার্থক, যে এত পেশাল পারার মানে মূল উদ্দেশ্য যেটা ছিল সেই উদ্দেশ্যটা মানে আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্য সেটা সফল হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে যে অন্য বোর্ডের যে কোয়েশ্চেনগুলো আছে 23 সালে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।